ওকে জি ওকে ভাই। সো গিট ব্যাশ এগুলো দেখা দিব না ইনশাল্লাহ। তো এখন আমরা তাহলে ওয়ার্ডপ্রেস ক্লাস শুরু করি। আজকে থেকে আপনাদের ওয়ার্ডপ্রেসের উপরে ক্লাস শুরু। আপনাদের এখানে ক্লাসমেট আছে এক দুজন যারা অলরেডি ওয়ার্ডপ্রেসের বস, ওয়ার্ডপ্রেস পারে। অমিত তো ওয়ার্ডপ্রেসে একটা কাজ করছে গত 2 দিন আগে, মনে হয় $100 একটা কাজও পাইছিলেন অমিত? অমিত কি ক্লাসে আছেন? আচ্ছা থাকুক। সো আমি একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যা শিখলেন এই পর্যন্ত, এটা শিখছেন আপনার ওয়েব ডিজাইন, তাই না? এখন একটা কথা হচ্ছে কি, ওয়েব ডিজাইনের কাজ কিন্তু মার্কেট প্লেসে আছে, বাট ওই তুলনায় ফ্রিল্যান্সার কিন্তু প্রচুর। দেখা যাচ্ছে কি মানুষ শুরু করে ওয়েব ডিজাইন দিয়ে, তো সবাই ওয়েব ডিজাইন পারে। ওয়েব ডিজাইনের কাজ হচ্ছে কাজও আছে, বাট কাজের তুলনায় ফ্রিল্যান্সার একটু বেশি। এই কারণে প্রবলেমটা হয় কি, দেখা যাচ্ছে একটা ল্যান্ডিং পেজ PHP টু বুটস্ট্র্যাপ বা XD টু বুটস্ট্র্যাপে ডিজাইন করতে বাজেট যদি $100 থাকে, কেউ না কেউ আপনার ভাই ব্রাদার থাকবে যারা হচ্ছে $5 বিট করে রাখবে। ঠিক আছে, এটা একটা ঝামেলা আর কি ওয়েব ডিজাইনে কাজ করতে গেলে দেখবেন, কারণ কম্পিটিশন প্রচুর, ফ্রিল্যান্সার প্রচুর, ওই তুলনায় কাজটা একটু কম। বাট ওয়েব ডিজাইন জানলে আপনার ভিতরে অনেক কনফিডেন্স বুস্ট করবে কাজ করতে ইন ফিউচারে ওয়ার্ডপ্রেস বা এই রিলেটেড CMS গুলো নিয়ে। ওয়ার্ডপ্রেস বলেন বা শপিফাই বা উইক্স। শপিফাই তো যদিও সার্চ দিয়ে করা হয় CSS-টা, তো হয়তো কোনো এক সময় যদি শপিফাই কোর্স করেন তখন দেখবেন আর কি। হ্যাঁ, সো ওয়ার্ডপ্রেসের আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস। সো ওয়ার্ডপ্রেস নিয়ে একটু বলি। আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি আপনি চান যে আমি অফলাইনে তো জব করবো, আমি অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে আমি একটা ক্যারিয়ার করতে চাচ্ছি, তাহলে আজকের থেকে ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবেন, একটা ক্লাসও মিস দেবেন। আমি প্রত্যেকটা ক্লাসের আমি তো দেখাই দিব, আপনাদের বাসায় টার্গেট থাকবে এটাকে নিয়ে ঘাটাঘাটি করা, বুঝতে পারছেন? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, কারণ ওয়ার্ডপ্রেস মনে হয় অনেক ইজি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কিন্তু কাজ করতে গেলে দেখবেন অনেক কিছু আছে এটা শেখার। ঠিক আছে, হয়তো বেসিকটা খুবই ইজি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন কাজ হয়ে গেল, বাট এটা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন দেখবেন অনেক ধরনের কাজ আছে, এবং ওয়ার্ডপ্রেসের কাজ কিন্তু মার্কেট প্লেসে প্রচুর, মানে অনেস্টলি যদি আমি বলি অনেক কাজ, এবং ওই তুলনায় ফ্রিল্যান্সারও অনেক আছে। বাট কাজ প্রচুর হওয়ার কারণে কি করা যায়, কাজ পাওয়া যায়। এই যে আমার প্রত্যেক ব্যাচ থেকে যে স্টুডেন্টরা বের হয়, যারা একটু রেগুলার কাজ করে, কাজ পাওয়াটা কিন্তু তাদের জন্য ইজি হয় না। দেখা যাচ্ছে কোর্স করার চলাকালীন, আমি আশা করি আমার এই কোর্স চলাকালীন আমি যেন অ্যাটলিস্ট আপনাদের মধ্যে 40% স্টুডেন্ট দেখে মার্কেট প্লেসে কাজ করতেছেন, মানে কোর্স শেষ হওয়ার আগে। আমার টার্গেটটা এটা, বুঝতে পারছেন? আপনারা যদি 20 জন বা 22 জন স্টুডেন্ট থাকেন, আমি চাই যেন আমার লাস্ট ক্লাস যেদিন শেষ হবে ওই দিনে আপনাদের মধ্যে অ্যাটলিস্ট 4 থেকে 8 জন অলরেডি মার্কেট প্লেসে কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার টার্গেট। এখন আপনাদের টার্গেট কি, এটা আমার ওইভাবে আমাকে কোঅপারেট করা। ঠিক আছে, ওকে। সো এটা একটু মনোযোগ দিয়ে করবেন। আর ক্লাস শুরু করার আগে আমি একটু বলে নেই ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসে কেন শিখবেন, বা ওয়ার্ডপ্রেসের কি কি জিনিস আছে, পুরো বেসিক একটা থিওরি ক্লাস, এটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, সো ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে একটা CMS। তো আপনারা বুটস্ট্র্যাপ নিয়ে যে কাজ করছেন, বুটস্ট্র্যাপ কি, একটা বুটস্ট্র্যাপ কি ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্কে আপনি যখন কাজ করতে গেছেন, ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা একটা টুলস, যেটা আপনাকে ওয়েবসাইটটাকে বিল্ড আপ করতে অনেকটা ইজি করে দেয়, আপনার সময়টা বাঁচায় দেয়, তাই না? ফ্রেমওয়ার্কে হচ্ছে কোড করেই করে, ফ্রেমওয়ার্কটা কোডের মাধ্যমে তৈরি, বাট এখানে কাজ করাটা আরেকটু ইজি হয়ে যায় আপনাদের। আর CMS-টা হচ্ছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যা আপনার জন্য রেডিমেড একটা প্ল্যাটফর্ম, যেখানে একটা ড্যাশবোর্ড বা অ্যাডমিন অ্যাক্সেস থাকবে, যার মাধ্যমে আপনি ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারবেন উইদাউট টাচিং ইউর কোড। কোনো প্রকার কোডে হাত দেওয়া ছাড়াই আপনি আপনার কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারবেন। আপনি যদি আপনার একটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটের লোগো চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে কি কোডে হাত দিতে হবে কি হবে না বলেন? হবে ভাইয়া, ডেফিনেটলি করতে হবে। আমাকে ইমেজ ট্যাগে যেতে হবে, ওইখান থেকে লোগোটা চেঞ্জ করতে হবে, তারপর আমাকে লোগোটা নতুন ইমেজের লোগোটা বসাতে হবে। বাট ওয়ার্ডপ্রেস বা CMS-গুলোতে এমন একটা সিস্টেম, এগুলোকে আপনার একটা ড্যাশবোর্ড অ্যাক্সেস থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে, যেখানে আপনি কি করবেন, অ্যাডমিন প্যানেলের মাধ্যমে লগ ইন করে আপনি আপনার লোগো, ইমেজ, কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? আর একটা মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেসের
বর্তমান পেজ বিল্ডারগুলো এতটাই অ্যাডভান্সড যেখানে আপনাকে কোড ছাড়াও আপনি আপনার ওয়েবসাইটটাকে ইজিলি স্মুথলি ডিজাইন করতে পারবেন। তারপরও যাদের কোডিং নলেজটা ভালো, সিএসএস নলেজটা ভালো, তারা অনেকটা বেনিফিটেড হবেন। বুঝতে পেরেছেন? ওয়ার্ডপ্রেস নিয়ে কার কার ধারণা আছে আজিজ এবং অমিত ছাড়া? আছে ভাইয়া। কি কি কাজ করছেন? এমন কোনো কাজ করে আমরা প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, বাসায় প্র্যাকটিস করছেন আর কি ওয়ার্ডপ্রেস নিয়ে? মানে কোনো প্রজেক্ট করছেন কখনো পেজ বিল্ডার প্লাগইন? করছি। আচ্ছা, প্রজেক্ট করছেন তো, ভেরি গুড। যে আমার ফ্রেন্ড একটা কাজ করতো, তো অ্যাকোয়া সলিউশনের একটা মানে ওয়েবসাইটও বানাচ্ছিল, তো ওইখানে আমি কিছু কাজ করে দিয়েছিলাম। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে আর কেউ আছেন? কাশেম করছেন? না ভাইয়া। আচ্ছা, করেননি। এছাড়া আর কেউ করেননি। আচ্ছা, সো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা অনেক কষ্ট করছেন এই পর্যন্ত, আজকে থেকে আপনাদের কষ্টটা অনেক কমে যাবে, কারণ এখানে কাজ করাটা আরও অনেক ইজি হবে আপনাদের জন্য। হয়তো আপনারা ক্লাসের মাঝখানে আমাকে বলতে পারেন এত কষ্ট কেন করাইলেন, ঠিক আছে? সো এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তো বুঝলাম। সো জিনিসটাকে যদি আমি একটু আমার মোবাইলের অ্যাপসের সাথে তুলনা করি, আমাদের সবাই আমরা মোবাইল ইউজ করি, স্মার্টফোন ইউজ করি, আই মিন এভরিওয়ান, সবাই আমরা স্মার্টফোন ইউজ করি, তাই না? আচ্ছা, সো আমাদের এই মোবাইলের এই অপারেটিং সিস্টেমটা কি এদের আইওএস হতে পারে, অথবা অ্যান্ড্রয়েড হতে পারে, অথবা আরেকটা কি মাইক্রোসফট হতে পারে, তাই না? এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। আচ্ছা, সো আপনার মোবাইলের এই যে অপারেটিং সিস্টেমটা কি করে, আপনার মোবাইলের আপনাকে বিভিন্ন ফাংশনালিটি এবং ডিজাইন প্রোভাইড করে। ডিজাইনটা কিভাবে প্রোভাইড করে? আপনার মোবাইলের থিম সেকশন আছে, তাই না? আপনি মোবাইলে যদি কোনো ডিজাইনটা চেঞ্জ করতে চান, আপনি কি করেন? যে সিম্পলি থিমে যান, একটা একটা করে থিম চেঞ্জ করেন, আপনার মোবাইলে পুরো আউটলুকটা চেঞ্জ হয়ে যায়, হয় কি না? জি ভাইয়া। সেম ভাবে আপনি যদি চাচ্ছেন আপনার মোবাইলে কোনো নতুন নতুন আপনি একটা রিমাইন্ডার অ্যাড করবেন, বিভিন্ন ট্রেলো অ্যাপস অ্যাড করবেন যেন আপনি প্রজেক্টগুলো অর্গানাইজ ওয়েতে করতে পারেন। 4টা-5টা প্রজেক্ট পেলে কীভাবে প্রজেক্ট অর্গানাইজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারেন, এর জন্য আপনি ট্রেলো অ্যাপসটা ইনস্টল করলেন। সো এই যে আপনি আপনার মোবাইলে একটা নতুন ফাংশনালিটি প্রোভাইড করলেন, এই জিনিসটা আপনি যে করবেন এটা কিসের মাধ্যমে করবেন? একটা অ্যাপসের মাধ্যমে, তাই না? জি। সো ওয়ার্ডপ্রেসও বা সিএমএসও এরকম হচ্ছে, আপনাকে আপনার ডিজাইন চেঞ্জ করার জন্য আপনাকে থিমে যেতে হবে, থিম কাস্টমাইজ করতে হবে বিভিন্ন পেজ, আর আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? প্লাগইনে যেতে হবে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ইয়েস। তাহলে কি ভাইয়া এটা বুটস্ট্র্যাপের চেয়েও আরো ইজি? মানে পুরো টেমপ্লেট বানানো থাকবে, কালার টালার খালি আমরা চেঞ্জ করব বা এই ধরনের সাইজ টাইজ মিলাবো, এরকম টাইপের কিছু? দেখি না। সো নেক্সট বেসিক কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। বলতেছেন নিজেকে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, রেজুমেতে লিখলেন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ইন্টারভিউতে প্রথম কোশ্চেন করলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ডপ্রেস.com এবং ওয়ার্ডপ্রেস.org। বলেন, দুজন প্রো লেভেলের ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছেন, বলেন আপনারা দুজন পার্থক্য কি? বলেন যে ওয়ার্ডপ্রেস.com আর ওয়ার্ডপ্রেস.org। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস.com তো ভাইয়া ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা কাজ কি এটা? এটা আমাকে ওয়ার্ডপ্রেসের ইয়াটা আমাকে ডাউনলোড করতে হলে ওয়ার্ডপ্রেস.com থেকে ডাউনলোড করতে হবে। নো 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 নো, ভাইয়া ওআরজি থেকে ডাউনলোড করতে হবে। ইয়েস। আর .com এ কি করা যায়? .com থেকে সাধারণত ইনস্টল করি না, কারণ ওটার ভাষ্য শিওর জানি না, তবে আপনি তো মান সম্মান দিলেন আপনারা দুজন আমার। এই অবস্থা ভুলে গেলে হবে? এই যে সমস্যা, এটাই কাজ করতেছেন কিন্তু থিওরি মনে নাই, লিখে রাখেন, সবাই নোট খাতায় লিখে রাখেন, বুঝতে পারছেন? এই যে আমি যে আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম একটা নোট খাতা রাখতে, কয়জন রাখছেন? এই যে মাঝে মাঝে থিওরি নিয়ে আলোচনা করি, কয়জন লিখে রাখেন? আবার একটু বলেন তো ভাইয়া। আমার তো বলবো, বাট লিখে রাখেন কয়জন? সত্যি করে বলেন, একজনও লেখেন মনে হয়? ভাই আমি লিখি। গুড। আচ্ছা,
না আপনি যদি মনে করেন না আমার নোট খাতা আমার লিখতে সমস্যা, তো ডকে যান, এখানে লেখেন, এখানে লিখলে তো আপনি সারা জীবন পাবেন, আপনার নোট খাতা লাগবে না। ডকে যান, এখানে আপনি লেখেন ওয়েব ডিজাইন RWD, এবার কোশ্চেনগুলো অ্যান্সার লেখেন এখানে, তাহলেই তো হইল। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন wordpress.com এবং wordpress.org? wordpress.com হচ্ছে ওয়ার্ডপ্রেসের হোস্টেড, এবং wordpress.org হচ্ছে আমি যখন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করে আমার নিজের সেলফ হোস্টিংয়ে ইউজ করতে চাই, সেই জন্য আমাকে wordpress.org ইউজ করতে হয়। ডিফারেন্স এবং বেনিফিটস কি, wordpress.com এ আপনি কোনো প্রকার প্লাগইন এবং থিম ইনস্টল করতে পারবেন না। ওয়ার্ডপ্রেস রেপোজিটরি যে প্লাগইন এবং থিমসগুলো দেওয়া থাকবে সেগুলি আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি এক্সট্রা কোনো এক্সটার্নাল প্লাগইন বা থিম ইউজ করতে চান, তাহলে আপনাকে wordpress.com এর সাবস্ক্রিপশনটা বাড়াতে হবে বা সাবস্ক্রিপশন নিতে হবে। আর wordpress.org তে আপনি আপনার মনের মাধুরীর বিষয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, কোনো প্রকার লিমিটেশন নাই। এখানে আপনি নিজের মতো করে এক্সটার্নাল থিম প্লাগইন ইউজ করতে পারবেন। wordpress.org তে নিজের সেলফ হোস্টিং ওয়ার্ডপ্রেস ইউজ করাটা মাচ মোর ইজি এবং লেস এক্সপেন্সিভ, বাট wordpress.com এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করা এক্সপেন্সিভ। যা যা বেনিফিটসগুলো বললাম সবার কি মনে থাকবে? জি ভাইয়া থাকবে ভাইয়া, সরি বলবো না, এটা আমাদের, এটা আমার আর অমিতের ল্যাকিং, সেটা আমাদের আমরা মানে কি বলবো, মানে এটা আপনাকে সরি বললে আপনাকে অপমান করা হবে, কিন্তু এটা আসলে আমাদের ল্যাকিং। আচ্ছা ঠিক উত্তর আছে, দেওয়া উচিত ছিল আমাদের। ওকে। এবার একটু দেখেন এই যে ব্লগটা পড়বেন সুন্দর মতো, এই যেখানে একটা সুন্দর করে ব্লগ দেওয়া আছে wordpress.com wordpress. The key difference between wordpress.com এবং wordpress.org is actually hosting your website. So আমি প্রথম যে ডিফারেন্সটা বলেছিলাম হোস্টিং, wordpress.com হচ্ছে ওয়ার্ডপ্রেসের হোস্টিং আর wordpress.org হচ্ছে সেলফ হোস্টিং। সো এটা হচ্ছে আপনার এক নাম্বার ডিফারেন্স। ডট হোস্টিংতে আপনি আপনার নিজের মানে ওন হোস্টিং মানে হচ্ছে সেলফ হোস্টিং মানে হচ্ছে ওন সাইট, আর .com এ হচ্ছে আপনাকে wordpress.com আপনার সব কিছু টেক কেয়ার করবে। আর ডিফারেন্সটা কি হচ্ছে, wordpress.org তে আপনি সেলফ হোস্টিংয়ে বিভিন্ন হোস্টিং ইউজ করতে পারেন, লাইক হচ্ছে ব্লু হোস্ট, সাইটগ্রাউন্ড, রিসেলার ক্লাব, নেমচিপ, গোড্যাডি, আরও অনেক কিছু, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। আর এরপর হচ্ছে যে কস্ট ইউজিং অফ wordpress.com wordpress. ইউ ক্যান অনলি প্লেস ইউর সাইট আন্ডার এ সাবডোমেইন। wordpress.com এ যখন করবেন তখন আপনার ওয়েবসাইটের শেষে wordpress.com লেখাটা থাকবে, বাট আপনি যদি তাদেরকে পেমেন্ট করেন তখন আপনার নিজস্ব ডোমেইন আপনি .com এ অ্যাড করতে পারবেন, বাট আপনার হোস্টিংটা থাকবে wordpress.com এর আন্ডারে। আর wordpress.org তে হচ্ছে আপনি ডোমেন কিনবেন, ডোমেনটা কিনে হোস্টিংয়ের আন্ডারে নিয়ে যাবেন, আপনি আপনার মতো করে ইউজ করবেন। wordpress.com এর কোনো এখানে লিমিটেশন নেই। তারপরে এই যে দেখেন আপনি ইনস্টল করতে পারবেন না প্লাগইন থিম দ্যাট अवेलेबल ইন প্ল্যাটফর্ম, যেটা আমি সেকেন্ড ডিফারেন্সটা বলেছিলাম। ওয়ার্ডপ্রেস রেপ্রেজেন্টেটিভ কোনো প্লাগইন বা থিম থাকলে সেটা আপনি wordpress.com এ করতে পারবেন না, বা .org তে আপনি আপনার নিজের মতো করে এক্সটার্নাল থিম প্লাগইন ইনস্টল করতে পারবেন। wordpress.com এ কিছু লিমিটেড ডিস্ক থাকবে, বা .org তে আপনার হোস্টিংয়ে যতটুকু থাকবে ঠিক ততটুকু আপনি ইউজ করতে পারবেন। এই জিনিসগুলো একটু দেখবেন, পার্থক্যগুলো যা আমি বলছি সেইগুলি এখানে বিস্তারিত বলছে ভিডিও সহ। ভাইয়া তার মানে আপনি আমাদেরকে যেরকম করে ডোমেন কিনে দিয়েছেন wordpress.org লাইক দ্যাট, তাই তো? ইয়েস। ঠিক আছে, এবার কি ক্লিয়ার .org আর .com এর মধ্যে পার্থক্য? ইয়েস, একটা ফ্যাক্টরি একটা শোরুম। আচ্ছা, সো আমরা ইউজ করব নিজস্ব হোস্টিং এ, তাহলে আমরা কোনটা ইউজ করব? .org. সো আমরা চলে আসলাম ওয়ার্ডপ্রেস এর অফিশিয়াল ওয়েবসাইট, নাম হচ্ছে wordpress.org। সো wordpress.org তে আমরা আসলাম, এসে আমি গেট ওয়ার্ডপ্রেস এ গেলাম। wordpress.org তে গেলাম, এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, ওকে দিলাম, স্টার্ট ডাউনলোড দিলাম। সো বর্তমানে ওয়ার্ডপ্রেসের ভার্সন কোনটা চলতেছে? 5.5.1। সেকেন্ড, কোনো ইন্টারভিউ গেলে কোশ্চেন করবে কারেন্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, বললেন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাইছেন 25টা, ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন কি মনে নাই, তাহলে কিন্তু হইল না। 5.5.1 ঠিক আছে, না এটা চেঞ্জ হতে পারে, প্রতিনিয়ত চেক করবেন। বুটস্ট্র্যাপের বর্তমান ভার্সন কি? 4.5. ওকে, 5 ভাইয়া 5। ওকে। বুটস্ট্র্যাপের এটাই হচ্ছে লাস্ট স্টেবল ভার্সন। বুটস্ট্র্যাপের 5 যেটা আসবে সেটা হচ্ছে রিঅ্যাক্টে করা হবে, বুঝতে পারছেন, বাট ওটা এখনো বেটা ভার্সন আছে। আচ্ছা,
সো এটা গেল আমার ওয়ার্ডপ্রেসের .org আমাদের ডাউনলোড হচ্ছে। এখন আজকে তো আমি জানি আপনাদের অনেকের ডোমেন হোস্টিং নেই। সো ডোমেন হোস্টিং কীভাবে পাবেন এগুলো নিয়ে আমি ডিসকাস করবো ক্লাসের শেষে। সো যাদের ডোমেন হোস্টিং নাই বা যারা এখনও ডোমেন হোস্টিং পারচেস করেনি তারা যেন প্র্যাকটিস করতে পারেন, তারা যেন প্রপারলি বাসায় প্র্যাকটিস করতে পারেন কোনো প্রকার এক্সকিউজ না দিয়ে। সো সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার বাসার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারকে কিভাবে আপনি লোকাল সার্ভারে বানাবেন। যারা অলরেডি পিএইচপিতে বা ব্যাকএন্ডে কাজ করেন তারা হয়তো এই জিনিসগুলোর নাম জানেন। সো এটা করার জন্য আপনি বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন, নাম হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে ম্যাম্প, তারপরে হচ্ছে ওয়াম্প, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ফ্লাইহুল, একটা আছে ফ্লাইহুল লোকাল। সো এখানে বিভিন্নগুলো আছে। সো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে জ্যাম্প। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে তাহলে ম্যাপ, অম্প বা ল্যাম্প এগুলো কি? ল্যাম্প হচ্ছে লিনাক্সের জন্য, যাদের লিনাক্স অপারেটিং সিস্টেম। ওয়াম্প হচ্ছে যাদের হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে ম্যাম্প হচ্ছে যাদের ম্যাক। বুঝতে পারছেন? সো আপনারা ইউজ করবেন আপনাদের যে প্ল্যাটফর্মে থাকুক না কেন আপনারা ইউজ করতে পারেন জ্যাম্প। জ্যাম্প মানে হচ্ছে এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এক্স মানে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, সব প্ল্যাটফর্মে কাজ করবে। বুঝতে পেরেছেন? এ মানে হচ্ছে অ্যাপাচি, এম মানে হচ্ছে আগে মাইস্কুল বলা হয়তো এখন মারিয়া ডেটাবেস বলা হয়, পি মানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পিএইচপি যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা পি মানে হচ্ছে পার্ল, এটা আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই টোটাল জিনিসটাকে বলা হয় জ্যাম্প। সো আমরা জ্যাম্প ডাউনলোড বা জ্যাম্প সার্ভারে গেলাম, এখান থেকে যাওয়ার পর আমাকে লেখা আসলো ডাউনলোড হচ্ছে apache.friends.org। এখানে আমি ক্লিক করলাম, লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই, গ্রুপে না আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই গ্রুপে যাওয়ার পরে এবার আপনার অপারেটিং সিস্টেম কোনটা আপনি দেখেন, আপনার কি লিনাক্স নাকি ওএস নাকি হচ্ছে উইন্ডোজ। মনে করেন আমি ধরে নিলাম আপনাদের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। সো উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যায় চেক করে নেবেন আপনার উইন্ডোজ কি 32 বিট নাকি 64। যদি 64 হয় তাহলে সিম্পলি 64 বিট ডাউনলোড করে নেবেন। আমি আশা করি আপনাদের সবারই 64, কাউকে আসেন 32 বিট। আচ্ছা 64 বিট। সো এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো ডাউনলোডে ক্লিক করার পরে 156.09 মেগাবাইটের একটা জ্যাম্প সফটওয়্যার বা জ্যাম্প ডাউনলোড হবে। আমি আর ডাউনলোড করলাম না, এত সময় নাই, আমার অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পরে আপনি একটা জিনিস মনোযোগ রাখবেন, আপনার কম্পিউটারে যদি আগে থেকে কোনোভাবে ডাউনলোড করা থাকে, ইনস্টল করা থাকে, অর্ধেক ইনস্টল করা থাকে তাহলে কিন্তু কাজ করবে না। প্রপারলি আপনার কম্পিউটারে কন্ট্রোল প্যানেলে গিয়ে আগের যদি কোনো জ্যাম্প ম্যাম ল্যাম্প থাকে এগুলো আনস্টল করে নেবেন। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, আরেকটা জিনিস দিবেন, এই জ্যাম্প ডাউনলোড করার আগে আপনার কম্পিউটারে যদি স্কাইপ নামে সফটওয়্যারটা থাকে এবং সেটা যদি আগের ভার্সন থাকে সেটাকে আনস্টল করে দিবেন। ক্লিয়ার? বা আপনি দুইটা করতে পারেন, আনস্টল করতে পারেন অথবা এটাকে আপডেট করে নেবেন। কথাটা কি বুঝতে পেরেছেন এভরিওয়ান? ইয়েস। কেন? কারণ হচ্ছে স্কাইপের আগের ভার্সনের পোর্ট নাম্বার আর জ্যাম্পের পোর্ট নাম্বার সেম লোকাল সার্ভারে 80 হুইচ ইজ 80। তো দুইটা পোর্ট নাম্বার কনফ্লিক্ট করলে কাজ নাও করতে পারে। সো এর চেয়ে বেটার আপনি যদি আপনার কম্পিউটারে স্কাইপ ইনস্টল করা থাকে আগে থেকে এবং ভার্সনটা যদি আগের ভার্সন হয় 2018 বা তার আগে, তাহলে আপনি ওটাকে সিম্পলি জাস্ট আনস্টল করে দিবেন অথবা আপনি আপডেট করে দিবেন। ওকে, আমার জ্যাম্প ইনস্টল করা শেষ, ডাউনলোড করা শেষ। এবার আমি কি করব, আমি আমার জ্যাম্পটা মনে করেন কোন ড্রাইভে রাখলাম, সি ড্রাইভ নাকি ডি ড্রাইভ। সো আমি ধরলাম আমার জ্যাম্প আছে সি ড্রাইভ। আমি ইনস্টল করার সময় যখন একটা সফটওয়্যার ইনস্টল করেন তখন সফটওয়্যারটা জিজ্ঞেস করে না আপনাকে কোন ড্রাইভে ইনস্টল করবেন, এটা কি জিজ্ঞেস করে? ইয়েস। ওকে, তো আপনি সি ড্রাইভে ইনস্টল করলেন। সি ড্রাইভে ইনস্টল করার পরে আপনি আপনার লোকাল ডিস্ক সি ড্রাইভে চলে আসলেন। আসার পরে এখানে জ্যাম্প ফোল্ডারটা দেখতে পাচ্ছেন সবাই? সবাইকে জ্যাম্প ফোল্ডারটা দেখতে পাচ্ছেন? জি। এখানে যাবেন, জ্যাম্পের ভিতরে যাবেন, জ্যাম্পে গিয়ে আপনি কি করবেন, ফার্স্টে জ্যাম্প ফোল্ডারের ভিতরে আসবেন। এসে এখানে একটা কাজ করবেন, একটা ডোমেন ক্রিয়েট করবেন। ডোমেন ক্রিয়েট মানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন।
সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারটার নাম চেঞ্জ করি, নাম দিব আমি অনলাইন 80। এটা হচ্ছে আমার ডোমেইন নেম। এখানে এসে এই যে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম wordpress.org থেকে, সেই wordpress.org ফাইলটা আমি কাট করে বা কপি করে নিয়ে আসলাম আমার ডোমেইনের ভিতরে আনছি। আনার পরে এবার এটাকে কি করব, আনজিপ করব। ভাই এইচটিডক্স থেকে হোস্ট করে না? এইচটিডক্সের ভিতরে নাই, সরি বিগ মিস্টেক, থ্যাংক ইউ সো মাচ। এটাকে কাট করি, আবার বলি, হ্যাঁ আপনি যাবেন জ্যাম্পে, দাঁড়ান একটা কাজ করি, শো করা আছে। ফার্স্টে যাবেন জ্যাম্পে, জ্যাম্পের ভিতরে যাবেন এইচটিডক্স। এখানে এসে আপনি আপনার ডোমেনটা ক্রিয়েট করবেন। ডোমেনের ভিতরে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটা যেটা আপনি ডাউনলোড করেছেন সেই ফাইলটা এখানে আনবেন। আমার একটা মিস্টেক ছিল, এক্সট্রিমলি সরি। আপনি আপনার যে ড্রাইভে জ্যাম্প স্টোর করবেন ফার্স্টে সেই ড্রাইভে যাবেন, সেই ড্রাইভ থেকে আপনি এইচটিডক্সে যাবেন, এইচটিডক্সের ভিতরে আপনি গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলটা রাখবেন। বা আমি জিনিসটাকে যদি শিফট চেপে ডিলিট করে দেই, মনে করেন আমি একটা ডোমেন ক্রিয়েট করলাম। এখন ডোমেন ক্রিয়েট করার পরে আমি এখানে একটা কাজ করি, একটা ফাইল ক্রিয়েট করি, index.php। এই একটা ফাইল ক্রিয়েট করলাম, হ্যাঁ। সো ফাইল ক্রিয়েট করার পরে এবার আমি বর্তমানে আছি কোথায়, লোকাল হোস্ট। আমি লিখলাম লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে আপনি ইচ্ছা করলে আপনার পোর্ট নাম্বারটা দিতে পারেন। বাই ডিফল্ট পোর্ট নাম্বার 80 থাকে। আপনি যদি কোনো কারণে পোর্ট নাম্বার চেঞ্জ করেন বা 81 করেন তখন পোর্ট নাম্বারটা মেনশন করবেন। আপাতত পোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই। আর আপনি যে ডোমেনটা ক্রিয়েট করেছেন সেই ডোমেনের নাম কি, অনলাইন 80, তাই না? সো আমি এটা দিলাম। এখন দেওয়ার পরে আমাকে কিন্তু কোনো কিছু শো করতেছে না। কেন শো করতেছে না? আমি তো ঠিকই করলাম, আমি আমার এখানে জ্যাম্প ইনস্টল করলাম, জ্যাম্প ফোল্ডারের ভিতরে আসলাম, এইচটিডক্সের ভিতরে আসলাম। এইচটিডক্স মানে হচ্ছে আপনার রুট ডিরেক্টরি। এখানে আসলাম, এখানে এসে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারটা এখন শো করতেছে না। সো এই জিনিসটা যে শো করতেছে না, এটাকে কিভাবে শো করতে পারি? আপনি এখানে আসবেন, এখানে নিচে আসবেন, আপনি যে জ্যাম্প ইনস্টল করেছেন সেই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা আপনাকে এখান থেকে রান করতে হবে। রান করে কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে দুইটা জিনিস রান করতে হবে। একটা হচ্ছে আপনার জ্যাম্পের অ্যাপাচি, আর একটা হচ্ছে আপনাকে পিএইচপি মাইঅ্যাডমিন। দাঁড়ান আমি একটা শো করি, একটু অপেক্ষা করি। ঠিক আছে, নাই। সো আমি এখান থেকে কি করলাম, আমি আমার যে জ্যামটা ইনস্টল করেছি সেই জ্যাম ফোল্ডারে গেলাম। ফোল্ডার থেকে জ্যাম কন্ট্রোল প্যানেলটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন অ্যাপাচি এবং মাইস্কেল এই দুটা জিনিস আপনাকে রান করতে হবে। ফার্স্টে স্টার্ট দিলেন, এখানে একটা পোর্ট নাম্বার শো করবে, তার মানে হচ্ছে এটা রান করলো 80। পরেরটা স্টার্ট দিবেন, সো দুইটাই রান করলো। এবার আমি আমার ডোমেনে চলে আসি। সো এখানে আসার পরে এবার কিন্তু আমারটা রান করছে, বাট কোনো কিছু শো করতেছে না। সো এই জিনিসটা শো করার জন্য আমি একটা কাজ করতে পারি। ওকে, এখানে আসলাম। এবার আমি একটা কাজ করি, আমি এখানে এসে লিখলাম সাপোজ পিএইচপি এখান থেকে আমি লিখলাম
স্ট্রিংয়ের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এবার আমি যদি এখানে এসে রান করি, দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করতেছে। তার মানে কি, আমি যে জ্যাম্প ইনস্টল করলাম, জ্যাম্পের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম htdocs-এর ভিতরে, তার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং ফাইলটা রান করছে। তার মানে কি আমারটা সাকসেসফুল। ক্লিয়ার? বুঝতে কি পেরেছি? ওকে, এখন তো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড জাস্ট আমি ট্রাই করার জন্য দেখলাম, বাট আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড রাখবো না, আমি এখানে কি রাখবো, আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটা রাখবো। সো কপি করে পেস্ট করলাম। এই হ্যালো ওয়ার্ল্ড আমার দরকার নাই, শিফট চেপে ডিলিট করে দেই, এক্সট্রাক্ট করলাম। ভাই কন্ট্রোল প্যানেল থেকে কি কি অন করলে জানি, অ্যাপাচে আর আরেকটা কি জানি, মাইস্কিউএল। এটা এবার আমি কি করলাম দেখেন, আমি ওয়ার্ডপ্রেসের ফাইলটা এখানে আনলাম, আনজিপ করলাম। এখন আমি চাচ্ছি এই ফাইলগুলো আমার এই অনলাইন এটি রুটে নিয়ে আসতে। তাহলে কি করতে হবে, আমাকে এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সেগুলোকে কি করতে হবে, কাট করে এখানে নিয়ে আসতে হবে, তাই না? ওকে, আমি নিয়ে আসলাম। আনার পরে এবার এই ফাইলের আর আমার দরকার আছে এই দুটো, এগুলো কি এখন ব্ল্যাঙ্ক না? ইয়েস। শিফট চেপে ডিলিট করে দিলাম। এবার আমি যদি আমার রুট ডিরেক্টরিতে চলে আসি, এবার আমি আমার ডোমেনটা রান করি আবার। এবার আমি আমার ডোমেন রান করার সময় পরে দেখেন কোন পেজে চলে আসলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পেজে চলে আসলাম। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একজন একটু সামারি করেন কি করছি। এ পর্যন্ত কি ক্লিয়ার? জাস্ট ক্লিয়ার বলেন তাহলে বুঝবো। জ্যাম ডাউনলোড করছি, ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওআরজি করছি, ফোল্ডার ইন htdocs হুইচ ইজ ইউর লোকাল হোস্ট, আনজিপ ওয়ার্ডপ্রেস, রান জ্যাপে। ভেরি গুড আতাউর রহমান, ভেরি গুড। এইভাবে জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করার পাশাপাশি যদি প্র্যাকটিস করতেন আরও অনেক খুশি হতাম। ওকে, সো এবার ইংলিশটা সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ওরা আপনাকে কি বলছে একটু পড়েন মনোযোগ দিয়ে, হ্যাঁ, কারণ আজ জীবনে পড়বেন না তো, একদিনে পড়বেন, সো একটু মনোযোগ দিয়ে পড়েন। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড। আপনাকে বলছে ওয়ার্ডপ্রেসে ওয়েলকাম করছে, আপনাকে বলছে স্টার্ট করার আগে এই ইনফরমেশনগুলো আপনার প্রোভাইড করতে হবে। প্রোভাইড করার পরে আপনার ওয়ার্ডপ্রেসের যে ফাইল আছে সেখানে ওয়ার্ডপ্রেস -config.php নামে একটা ফাইল ক্রিয়েট হবে আফটার গিভিং দ্যাট ইনফরমেশন। দেখেন আমি wordpress.config.simple.php, আমি যদি এখানে যাই, এখানে দেখেন ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া আছে, তাই না? আর নিচে হচ্ছে টেবিল প্রিফিক্স। এই ইনফরমেশনগুলো আমাকে বলছে প্রোভাইড করতে। প্রোভাইড করলে আমি wp-config.php নামে একটা নতুন ফাইল আমার ক্রিয়েট হবে। সো বর্তমানে কি আমার wp-config.php ফাইলটা আছে? না, আমার কি আছে, sample.php। এই ইনফরমেশনগুলো প্রোভাইড করলেই আমার wp-config.php ফাইলটা আসবে। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ভাই আরেকবার একটু। এখানে কি পড়ছে, কি বলছে একটু পড়েন। এখানে বলছে আপনাকে এই ইনফরমেশনগুলো যদি আপনি প্রোভাইড করেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেসে যে ফাইলগুলো আছে সেখানে কোর ফাইলে একটা নতুন ফাইল ক্রিয়েট হবে -config.php। এই ইনফরমেশনগুলো প্রোভাইড করলে। বর্তমানে কি আমার -config.php ফাইল আছে? নাই। সো আমাকে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে এই নতুন ফাইলটা আসবে। ক্লিয়ার এবার? ইয়েস। বাকিরা কি ক্লাস করতেছেন? একটু রেসপন্স করেন। অনলাইনে ক্লাস করতেছেন, না রেসপন্স করলে তো বুঝবো না। বুঝতে পারছো? ওকে, দেন আমি লেটস গো দিলাম। এখানে এসে আমাকে কি বলছে, ডাটাবেজের নেম দিতে। সো আমি একটা কাজ করি, আমি আমার লোকাল হোস্টে আবার যাই। এখানে এসে আমি লিখলাম php my admin লিখে সার্চ দিলাম।
দুইটা কাজ করতে পারেন আপনি। এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন দিতে পারেন, অথবা ডিরেক্ট মাই স্কুল থেকে এই অ্যাডমিনে ক্লিক করেন, তাহলেও এরকম একটা লিঙ্ক, এই যে দেখেন সেম একটা ট্যাব ওপেন হয়ে যাবে। দুইভাবে আপনি করতে পারবেন। ওকে, সো আমি একটা রাখলাম। এখানে এসে আমাকে ফার্স্টে কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো করে ফেলি, নাম দিলাম অনলাইন এটি, জাস্ট এনিথিং যা মন চায় দেন না ডাটাবেসের নাম। বাট এখান থেকে আপনি এই ক্যারেক্টার সেট, মনে আছে আপনাদের যে ম্যাটা থেকে একটা কার্ডসের UTF-8 দিতেন আপনারা, মনে আছে? ইয়েস, কেন দিতেন? ফর কম্প্যাটিবিলিটি ল্যাঙ্গুয়েজের জন্য, ইউনিকোড, তাই না? ইয়েস। ওকে, সো এখানে এসে আপনাকে দিতে হবে এই যে UTF-8 এ যাবেন ফার্স্টে, যাওয়ার পরে এখানে দেখবেন UTF-8 জেনারেল CI, UTF-8 জেনারেল CI সিলেক্ট করে দেন, ক্রিয়েট। আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই কিভাবে ডাটাবেস ক্রিয়েট করবেন? ওকে, সো আমার ডাটাবেসটা কি এখন ব্ল্যাঙ্ক, ফাঁকা, কিচ্ছু নাই। তাহলে আসেন, আমি ডাটাবেসের নাম দিছি কি, অনলাইন 80। ইউজার নেম, আপনি যখন লোকাল সার্ভারে কাজ করবেন তখন একটা জিনিস মনে রাখবেন, বাই ডিফল্ট লোকাল সার্ভারে আপনার ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে নাল। নাল মানে নাল নাম, নাল মানে হচ্ছে খালি, ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? আর ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, এটা দুই ক্ষেত্রে লোকাল হোস্ট থাকবে, লাইভ এবং লোকালের ক্ষেত্রে। আর টেবিল প্রিফিক্স জিনিসটা কি আমি একটু পরে বলতেছি, হ্যাঁ। সো বর্তমানে আমার এই ডাটাবেসটা কি, এখানে কোনো টেবিল আছে বর্তমানে? এটা কি খালি না? এমটি। সো আমি এবার এটাকে সাবমিট দিই। সাবমিট দেওয়ার পরে আমি এবার আমার ইনফরমেশনগুলো সব ঠিক আছে দেখে কিন্তু আমাকে বলতেছে অলরাইট স্পার্কে। আমার যদি কোনো একটা ইনফরমেশন ভুল থাকতো তাহলে আমাকে বলতো এরর 404 ডাটাবেস কানেকশন বা ডাটাবেস কানেকশন এরর। যদি কোনো একটা ইনফরমেশন এখানে মিস্টেক হইতো বা রং হইতো। সো এবার দেখেন আমার এই wp-config.php ফাইলটা ক্রিয়েট হয়েছে। ইয়েস। এবার এখানে আসি, দেখেন অনলাইন এইটি হচ্ছে আমার ডাটাবেসের নাম, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড আমি নাল রাখছি, লোকাল হোস্ট হচ্ছে ডাটাবেসের হোস্ট, আর টেবিল প্রিফিক্স হচ্ছে বর্তমানে WP আছে। ওকে, এবার আমি চলে যাই এখানে, এখান থেকে আমি রান ইনস্টলেশনে গেলাম। রান ইনস্টলেশনে যাওয়ার পরে এবার আমি অনলাইন এইটিতে যাই। আচ্ছা, এখানে যাওয়ার পরে এবার আমি আমার এই পর্যন্ত আমি ডাটাবেসে ইনফরমেশন দিয়েছি। এবার আমি আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবো সেই ওয়েবসাইটের ওয়েবসাইটে ইনফরমেশন লাগবে, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস লাগবে, তাই না? সো আমি এই ওয়েবসাইটে দিলাম, আজকে আমরা মনে করেন লিখলাম একটা ব্লগিং ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, ব্লগিং ওয়েবসাইট। এখানে অ্যাডমিন রাখলাম, অ্যাডমিন পাসওয়ার্ড রাখলাম, আপাতত অ্যাডমিন, যেহেতু আমার লোকাল সার্ভারে কাজ করছি। সো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি উইক রাখলাম, যখন লাইভে কাজ করবো তখন ভালো দেখে রাখবো। আর এখানে ইমেল, আপাতত লোকাল সার্ভার ইমেল তেমন কাউন্ট করে না, তারপর আমি দিলাম। এটাকে ডিসকারেজ করা মানে হচ্ছে আমি এখন একটা বর্তমানে একটা ওয়েবসাইট বানাচ্ছি, হ্যাঁ, এখন আমি চাচ্ছি না এই ওয়েবসাইটটা কোনোভাবে ইন্ডেক্স হোক। ইন্ডেক্স মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটটা ফুল কমপ্লিট ডেভেলপমেন্ট প্রসেস ফুল কমপ্লিট হওয়ার পরে আপনার ক্লায়েন্ট ওই ওয়েবসাইটটা তার ডিজিটাল মার্কেটারকে দিবে গুগলে ইন্ডেক্স করার জন্য, কন্টেন্টগুলো SEO ফ্রেন্ডলি করার জন্য, যেন ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক হয়। সো এর আগে যদি আপনার ডেভেলপমেন্ট ওয়েবসাইটটা যদি গুগলে ইন্ডেক্স হওয়া শুরু করে, তাহলে আপনাদের যে ডিজিটাল মার্কেটার আছে তার জন্য আবার কি করতে হবে, গুগলে গিয়ে অ্যাপিল করতে হবে, প্রত্যেকটা ইন্ডেক্স রিমুভ করতে হবে, দেন নতুন করে আবার ইন্ডেক্সগুলো অ্যাড করতে হবে। সো অ্যাজ এ ডেভেলপার আপনার উচিত হবে এই জিনিসগুলোকে ইন্ডেক্স না হতে দেওয়া। দেন আপনি আবার ওয়েবসাইট ফুল কমপ্লিট হয়ে গেলে এটাকে আনচেক করতে পারবেন ড্যাশবোর্ড থেকে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ইনস্টল করলাম।
সো ইনস্টল করার পরে এখন কি বলছে আমাকে, ওকে দিলাম, ওকে দেওয়ার পর বলছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ, এনজয়, এটা আমাকে বলছে সাকসেস। সো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান। আমি এবার যদি আমার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি, এই হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। আপনারা দেখতে পারবেন না কারণ এটা লোকাল সার্ভারে করা, বাট লাইভ সার্ভারে করলে আপনারাও দেখতে পারতেন আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট, আমার একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি যদি এখানে এসে একটু আবার রিলোড দেন, এখন অনেকগুলো টেবিল চলে আসছে না? কয়টা টেবিলে আসছে বলেন তো? 12টা। সো একটা জিনিস মনে রাখবেন, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে কয়টা টেবিল আসে ডিফল্ট অবস্থায়? 12টা টেবিল, মনে থাকবে? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, প্রত্যেকটা টেবিলের আগে ডাব্লিউপি লেখাটা দেখতে পাচ্ছেন? ডাব্লিউপি ডাব্লিউপি ডাব্লিউপি, কারণ হচ্ছে আমার টেবিল প্রিফিক্সটা বাই ডিফল্ট যেটা ছিল আমি সেটাই রেখেছি, আমি কোনো কিছু চেঞ্জ করিনি। আমি যখন কালকে বা নেক্সট ক্লাসে যখন আমি লাইভে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন ডেফিনেটলি আমি আমার টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দেবো, কারণ আমি চাই না আমার ওয়েবসাইটটা যারা দুষ্টামি করবে বা যারা হ্যাক করতে যাবে তারা যেন গেস না করতে পারে আমার ওয়েবসাইটের টেবিল প্রিফিক্সটা কি। সো আমি যখন লাইভে কাজ করবো ডেফিনেটলি আমি চাইবো আমার ওয়েবসাইটের টেবিল প্রিফিক্সটা আমার মতো করে দেওয়া, যেটা কেন যে কোনো বা বাইরের থেকে এক্সটার্নাল কেউ যেন এটা না বুঝতে পারে। ক্লিয়ার? বাট আমি এখন লোকালি কাজ করছি, দ্যাটস আমি বাই ডিফল্ট যে টেবিল প্রিফিক্সটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। মনে থাকবে? নিজের মতো করে দেওয়া মানে কি ওখানে টেবিল প্রিফিক্সের নামটা আমি নিজের মতো করে দেব? এটা আপনি আপনার নাম দিতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন, আপনি আপনার প্রজেক্টের নাম দিয়ে টেবিল প্রিফিক্স ডাব্লিউপি এর জায়গায় যে কোনো নাম আপনি দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, শুরুতে আপনি যেখানে টেবিল প্রিফিক্সে যে ওইটা দেখালেন ওখানে আমি আমার যে কোনো নাম দিতে পারবো ডাব্লিউপি এর বদলে, তাই তো? ইয়েস, এটা দেখাও দিব আমি যখন লাইভে কাজ করব তখন দেখবেন আপনি। ওকে, সো আমার ওয়েবসাইট বানানো ডান। আমি ওয়েবসাইটটা দেখি, এই হচ্ছে আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিভাবে ঢুকবো, তাই তো? সো আমি বাকিটুকু কেটে ফেলি। এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট। সো ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ঢুকা যায় বেশ কয়েকভাবে। আপনি ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন লিখলে ওয়েবসাইটের শেষে আপনার ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা চলে আসবে, অথবা আপনি শুধু অ্যাডমিন লিখলে তাও চলে আসবে, অথবা আপনি wp-login.php লেখেন তাও না, তা আচ্ছা এটা ভুল আসলো কেন? আচ্ছা এখানে দুইটা লিখলাম তাও চলে আসলো। বা অনেক সময় আপনি থিম বানাইলেন, সেই থিমের শেষে আপনি wp-admin দিবেন। অনেক ওয়েবসাইটে এটা আর আসবে না, কারণ হচ্ছে ডেভেলপার এটা চেঞ্জ করে দিছে, এই পার্টটা চেঞ্জ করে দিছে যেন কেউ এই ওয়েবসাইটে না ঢুকতে পারে। বা অ্যাডমিন দেন তাহলে কেউ ঢুকতে পারবে না, ঢুকতে পারবে। ভাই একটা কোশ্চেন জিজ্ঞেস বলেন। ভাই আমি না ওই যে জ্যাম্প ইনস্টল করতেছিলাম, হ্যাঁ এখন ওখানে করতেছি, একটা কোশ্চেন আছে। একটু পরে করবেন কোশ্চেন, না কারণ ল্যাম্প ইনস্টল করতে আমি দিব। একটু পরে করেন, কারণ আপনাদের এই প্রবলেমগুলো হবে, একসাথে হবে। দেখেন এই ওয়েবসাইটে আপনি যতভাবে চেষ্টা করেন কোনোভাবে আপনি লগ ইন করতে পারবেন না, কারণ এই ওয়েবসাইটে ডেভেলপার তার পার্টটা চেঞ্জ করে রাখছে থিম থেকে। বাট আপনি বাকি যত ওয়েবসাইটে যাবেন দেখবেন এইভাবেই আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। ঠিক আছে, wp-admin, শুধু অ্যাডমিন বা wp-login.php। কারণ হচ্ছে আপনি যাই দেন না কেন সে কি করবে, আপনাকে রিডিরেক্ট করে একটা লিঙ্কে নিয়ে যাবে। কোন লিঙ্কে? এই যে দেখেন, এই যে wp-login.php, এই লিঙ্কে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে। সো ওই ওয়েবসাইটের এই রিডিরেকশনটা অফ করা ছিল যেন কেউ ড্যাশবোর্ডে না ঢুকতে পারে। আচ্ছা, সো এই গেল আমার ইউজার নেম হচ্ছে। আচ্ছা, আমার যে ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করেছি সেটা ইউজার নেম আর পাসওয়ার্ড কি? অ্যাডমিন, তাই না? লগ ইন করি, নাল হবে ওটা তো ডাটাবেস, আমি তো ওয়ার্ডপ্রেসেরটা বলতেছি, ড্যাশবোর্ডে যেটা লাস্টে করলাম। অ্যাডমিন এটা অ্যাডমিন ছিল ভাই। হ্যাঁ,
দুইটার মধ্যে কনফ্লিক্ট করবেন না। একটা ডাটাবেজের ইউজার নেম আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম। ক্লিয়ার? Yes, ভাইয়া। ওকে, এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলে এই যে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই জিনিসগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। স্ক্রিন অপশনে গিয়ে লাইক হচ্ছে আমি আজকের ক্লাসে প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? পুরো জিনিস আজকেরটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস ক্লাস। সো আজকের ক্লাসে এই প্রতিটা টুলস এবং প্লাগইন এগুলো নিয়ে ডিসকাস করবো। আর নেক্সট ক্লাস থেকে মনে রাখবেন প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রজেক্ট করা হবে এবং প্রত্যেকটা ক্লাসে একটা করে ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা হবে ফুল ফাংশনাল, এই জিনিসটা মনে রাখবেন। সো এটা হচ্ছে আমার ওয়েলকাম প্যানেল। আমি যদি এটা আনচেক করি চলে যাবে, ইভেন্টস যদি আনচেক করে চলে যাবে, কুইক ড্রাফট চলে যাবে, অ্যাক্টিভিটি চলে যাবে, সব চলে গেল, তাই না? আমি এটাকে ক্লিন করে নিলাম, আমি শুধু রাখলাম ওয়েলকামটা, আর কিছু রাখবো না। এভাবে আপনি ম্যানেজ করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকলে কি অবস্থায় থাকবে, এটা হচ্ছে স্ক্রিন অপশন থেকে। তারপরে আপনি ওয়েবসাইটের এই যে প্রত্যেকটা জিনিস থেকে হোমে যান, যদি আপনি হোমে গেলে আপনি index.php এই জিনিসটাই দেখতে পারবেন। আর ওয়েবসাইট ভিজিট করার জন্য ভিজিট সাইটে যাবেন, এখান থেকে আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। তারপর আমরা আমাদের মোবাইলে গেলে আপডেটে গেলে কি দেখতে পাই, আমি আমার থিম বা আমি আমার অপারেটিং সিস্টেমের আপডেটেড নোটিফিকেশনগুলো দেখতে পাই, তাই না? সো এখানেও আপনি আপডেটে গেলে আপনি দেখতে পারবেন আপনার কি সব আপ টু ডেট করা আছে কিনা। আপনার এখন বর্তমানে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে 5.5.1, যেটা হচ্ছে আপ টু ডেট ফর টুডে। যতগুলো বাই ডিফল্ট প্লাগইন ইনস্টল করা হয়েছে সব আপ টু ডেট, যতগুলো থিম ইনস্টল করা হয়েছে সব আপ টু ডেট। দ্যাটস এখানে কোনো নোটিফিকেশন আসেনি। যদি দেখতেন কোনো একটা জিনিস একটু নতুন আপডেট চলে আসছে, তাহলে এখানে আপনি নোটিফিকেশন পেতেন 1 2 3 4, যে কটা জিনিস আপডেট করতে হতো সেই জিনিসগুলো আপনি একটা নোটিফিকেশন পেয়ে যেতেন। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, এবার আপনারা আপনাদের সবার বাসায় কম্পিউটার সামনে সবাই আছেন না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা এবার কি করবেন, আপনারা আপনাদের কম্পিউটারে একটা আমি ব্রেক দেব এখন। এই ব্রেকের মধ্যে আপনারা যে কাজটা করবেন, সবাই জ্যাম ডাউনলোড করবেন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন, ওয়ার্ডপ্রেসটা আপনার লোকাল সার্ভারে ইনস্টল করবেন। আমি এক দুজনেরটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখব। ক্লিয়ার? আমি একটু প্রসিডিওরটা লিখে দিই। ফার্স্ট প্রসিডিওর হচ্ছে জ্যাম। আচ্ছা, একজন একটু লিখে দেন যার মনে আছে, যে নোট ডাউন করছেন। নোট ডাউন করছেন কেউ প্রসিডিওরগুলো? ভেরি গুড, আতাউর রহমান। সো এটা দেখে দেখে করেন। আপনাদের একটা ব্রেক দিলাম। ব্রেকটা আজকে শুধু ব্রেক না, আজকে ব্রেকে একটু কাজ করবেন আর কি। ঠিক 5টা বাজে আমি ক্লাস শুরু করব। এই আধা ঘন্টার ভিতরে আপনারা ওয়ার্ডপ্রেসটা আপনাদের লোকাল সার্ভারে ইনস্টল করবেন এবং ইনস্টল করতে গিয়ে কী কী প্রবলেম ফেস করেন এটা আমাকে বলবেন। তাই 5টা থেকে 6টা 1 ঘন্টা আমরা এই পুরো ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট করবো আজকে। ক্লিয়ার? ওকে, সো আমি এক দুজনেরটা দেখবো একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে। সো সবাই করেন। সো একটা ব্রেক দিলাম, 5টা বাজে ঠিক শুরু করবো। ডাটা মেসেঞ্জে আটকে গেছেন? আচ্ছা, কে করতে পারছেন? আচ্ছা, এখানে ডাটাবেজের নাম দিছি, আমি নাম দিছি ইউজার নেম লিখছি রুট, পাসওয়ার্ডে লিখলাম নাম। স্ক্রিন শেয়ার করেন মেহের দাস, স্ক্রিন শেয়ার করেন। আমি কি স্ক্রিনে দেব? বললাম আপনার স্ক্রিন শেয়ার করেন। ওকে, যান দেখি কোথায় প্রবলেম হয়েছে। আচ্ছা, রুট দিলেন,
ডাটাবেজের নামটা দেখি আগে, দেখি পিএইচপি মাইডমেনে যান, দেখি ডাটাবেজের নাম কি দিচ্ছেন। ডাটাবেজের নাম তো আমি গেট মিনিমাম। হ্যাঁ, কোন জায়গায় যাব? আপনি কোন জায়গায় যাব? পিএইচপি মাইডমেনে যান, লোকাল হোস্ট /php মাইডমেন, কম্পিউটার ব্রাউজার থেকে সার্চ করেন, ব্রাউজার থেকে করেন মাইডমেন, পিএইচপি মাইডমেন, নট শুধু মাইডমেন। আচ্ছা, কই এখানে আপনি ডাটাবেজের নাম মিহির যে দিলেন, কই আপনি তো মিহির নামে কোনো ডাটাবেজ খোলেন নাই, তাহলে আসবে কিভাবে? করি না। না, বুঝতে পারছেন? আগে দিলে আমাকে এটা করা উচিত ছিল। আগে ডাটাবেজটা ক্রিয়েট করবেন, তারপর ইনফরমেশন প্রোভাইড করতে যাবেন। ডাটাবেজ ক্রিয়েট, আচ্ছা তাহলে ভাই এখানে কি হ্যাঁ ডাটাবেজ ক্রিয়েট দিলে করেন। হবে? হ্যাঁ, এখানে নিউতে যান, লেখেন আপনার যে কোনো একটা ডাটাবেজের নাম লেখেন। এবার এখান থেকে ইউটিএফটা চেঞ্জ করেন, UTF-8 এইটা যান, এইটা যান, হ্যাঁ _ জেনারেল সি, এই যে আরো নিচে, আরো নিচে, না এটার উপরে যান, শুধু যেটা আছে ভাই ওটা উপরে যান, জেনারেল উপরে যান, আর একটু উপরে যান, আর একটু উপরে যান, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এটা তার উপরেরটা, হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ ক্রিয়েট দেন। দেখে এবার আপনার ইয়াতে যান, ওয়ার্ডপ্রেসের ফাইলে যান, সেটআপে যান, সেটআপ ফাইলে যান। এখানে মেইন নাম ঠিক আছে, দুই জায়গায় সেম আছে। জি জি। এবার সাবমিট দেন। আপনি কি টেবিল প্রিফিক্স চেঞ্জ করছেন কিছু? ওকে দেন, না সাবমিট, আমি কোনো কিছু সাবমিট দেন। পাসওয়ার্ডটা নাল বাদ দেন। নাল মানে হচ্ছে নাই, ব্ল্যাঙ্ক, এটাই মিস্টেক করছেন, এটা হবে না তো। আচ্ছা সমস্যা নেই। এরর আসছে, আবার ব্যাক করেন। জি, বুঝতে পারছেন? জানতাম অনেকে এই প্রবলেমটাই করবেন। তাহলে তো আমার এখানে রুটও লেখার দরকার নেই। না, রুট তো লিখতে হবে, রুট বাই ডিফল্ট রুট লেখেন, রুটটা লেখেন। এবার পাসওয়ার্ডটা জাস্ট না করেন, পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ড হ্যাঁ এটা রিমুভ করেন। এবার সাবমিট দেন। এত তাড়াহুড়ো করলে হবে না, আগে দেখতে হবে সব ঠিক আছে কিনা। হয়েছে? এবার হয়েছে, রান করেন। ওকে, এবার সাইটের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারবেন? ঠিক আছে, ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে প্রোভাইড করেন। আর কার প্রবলেম আছে বলেন? আর কেউ আছেন করতে পারছেন বা করতে পারেন নাই, কোনো ঝামেলা আটকে গেছেন? তাহলে আমি হচ্ছে আমার শেয়ারিংটা বন্ধ করে দিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, শেয়ারিং বন্ধ করে দিন। ভাই এই পর্যন্ত আসতে পারছি ক্লিয়ারলি। এই পর্যন্ত আসতে পারছেন তো, বাকিটাকে আর পারেন নাই? ওকে, বাকি আর আগাই নাই। আর নাই। আর কেউ আছেন প্রবলেম করছেন? তো ইনস্টল করছেন তাহলে কয়জন একটু লেখেন, ডান লেখেন, শুধু যারা যারা করতে পারছেন জাস্ট চ্যাট বক্সে ডান লেখেন। 1 2 3 আমি 4 কি ডাউনলোড করব? হ্যাঁ দিয়ে দেন, আপনার তো হয়ে গেল। 4 5 6 7 7জন করতে পারছেন, বাকিরা কি ট্রাই করেন নাই বা এনি প্রবলেম? আচ্ছা ভাইয়া নেট স্লো হওয়ার কারণে এখন কি করছি? আচ্ছা ঠিক আছে, বলেন মিহির কি বলবেন? এখানে সাইট টাইটেল ইউজার নেই, আমি যদি প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা ভাবে করি থেকে আলাদা ভাবে দিতে হবে নাকি প্রথম যে কোনো একটা এটা এটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই, কারণ এটা আমি ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করব একটু পরে। ওকে, তাহলে সাইট টাইটেল ইউজার নেই, আমার যেটা ইচ্ছে এটা দিলেই তো? হ্যাঁ যা মুছে দেন, সমস্যা নেই, এগুলো চেঞ্জ করার জন্য আবার এখানে আছে, অপশন আছে। ভাইয়া আমি হলো গিয়ে ওই যে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমার ইয়েটা ওপেন হচ্ছিল না, ওই যে অ্যাপাচি যেটা ওটা ওপেন হচ্ছিল না, মাই স্কোয়াড ওপেন হইছে। তারপর আমি ইউটিউব থেকে অ্যাপাচি
ওই যে কনফিগারে কি চেঞ্জ করছে, কি সমস্যা হবে? না এখন কি রান করছে নাকি সেটা বলেন। সেটাই চেক করা হয়নি এখনো, করতেছিলাম তখন আবার নামাজ দেখে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এখানে কি বলছে আগে পড়েন। বলছে পোর্ট 443 নিউজ প্রোগ্রাম ফাইলস MOR Apache will not issue without the config port suite। আপনার এখানে প্রবলেম হয়েছে এই পোর্টের সাথে ওই পোর্টটা কনফ্লিক্ট করছে। এখন এইখানে এটা VMware, আপনি কি কোনো আলাদা ইউজ করেন, সার্ভার ইউজ করেন কম্পিউটারে? হ্যাঁ, এটা হলো প্রবলেম, হলো ওই যে VM আর যে বক্সটা আছে না, ওইটার জন্য প্রবলেম করে আর কি। ওইটার আর এটার মানে পোর্ট নাম্বার সেম, সো এটা অনেক প্রবলেম। এটা কাজ করতে পারেন, VMware ট্রান্সফার করে দিতে পারেন অথবা কনফিগে যান। আপনি কনফিগে ক্লিক করেন। হ্যাঁ এখন তো কাজ করতেছে, আমি কনফিগে গিয়ে এই যে এই দুইটা চেঞ্জ করছি আর কি, ইউটিউব দেখে মাত্র। তারপরে এখন কাজ করতেছে। আচ্ছা কিভাবে চেঞ্জ করতে একটু সবাইকে দেখান তাহলে একটু। যে অ্যাপাচিতে যাওয়ার পর এখানে গিয়ে কন্ট্রোল অ্যাপ টিপ দিতে হবে, কন্ট্রোল অ্যাপ দিয়ে পোর্ট নাম্বারটা খুঁজে বের করতে হবে। তারপরে এখানে 80 লিখতে হবে, তারপরে ফাইন্ড দিতে হবে, তারপরে এখানে শুধু 80 থাকবে আর কি। তো আমি 80 জায়গায় 80 লিখছি। তারপর এটা লেখার পর আবার যদি ক্লিক করি আবার নিচে আসবে, তখন 80 লিখতে হবে। তারপরে আবার ফাইন্ড নেক্সট দিয়ে আবার একটা 80 আসবে, তখন এই যে 80টা চেঞ্জ করতে হবে। এটার কাজ তখন শেষ। তখন এখানে দিব, তারপর এখানে সেভ আসবে, সেভ দিতে হবে আর কি। আমারটা তো অলরেডি করা হয়েছে। তারপর আবার দিতে হবে। সবাইকে বুঝতে পেরেছেন? নিচে আবার আসতে হবে, হ্যাঁ। তারপর আবার কন্ট্রোল এফ দিতে হবে। এখানে আমি লিখবো 443, তারপরে ফাইন্ড নেম। আমার এখনো পাচ্ছে না, কারণ হলো আমি অলরেডি করে ফেলেছি। এখানে দেওয়ার পর 443 দিলে তারপরে এখানে আরো এরকম আসবে আর কি 443, তখন দিতে হবে 4343 আর কি। ওই যে চেঞ্জ করার পর যেটা আসবে ওইটা দিতে হবে। সবাইকে ক্লিয়ার? যদি কোনো পোর্টের সাথে কোনো পোর্ট কনফ্লিক্ট করে কিভাবে চেঞ্জ করবেন? থ্যাংক ইউ সাইমা, থ্যাংক ইউ। আপনি স্ক্রিন অফ করতে পারেন। বাকিরা কি ক্লিয়ার? দেখছেন ওনাকে কিন্তু আমি বলি না, উনি নিজে ইউটিউব বের করে সলভ করে ফেলছেন। বুঝতে পারছেন? সো ওয়ার্ডপ্রেসে ক্লাস করতে গেলে একটা জিনিস মনে রাখবেন, আপনাকে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখতে হবে, ব্লগ করতে হবে। ক্লিয়ার? কারণ কাজ কিন্তু অনেক সিম্পল। একটা এলিমেন্টাল ওয়েবসাইট বানাবো, আমি দেখাই দিব, কিন্তু আপনি যদি চিন্তা করেন ভাইয়া এটা দেখাইলো এইটুকু করলে এলিমেন্টাল ডান, না, ইটস নট ডান। আপনাকে অনেকভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করবে। এটা এইভাবে না করে যদি আমি ওইভাবে করতে চাই, আচ্ছা ওইভাবে করতে গেলে কি কি করতে হবে একটু ইউটিউবে দেখি, একটু ব্লগ পড়ি। এভাবে যদি না করেন, বিলিভ মি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গিয়ে ধরা খাবেন। এখন শেখার টাইম, শিখেন, তখন কাজ করতে যাবেন, তখন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ফ্রিল্যান্সিং এত ইজি না, মানুষের পকেট থেকে টাকা বের করে এতটা ইজি না। যদি নর্মালি করতে পারতো তাহলে তো আর আপনার কাছে আসতো না। সে করতে পারে না দেখি তো আপনার কাছে আসছে। বুঝতে পারছেন? তার ওই সময়টা না ইউটিউব দেখে ঠিক করার, ফিক্স করার। দ্যাটস ওয়াই আপনার কাছে আসছে যেন আপনি এটা ফিক্স করে দিতে পারেন। সেটা মনে রাখতে হবে। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এটুকু পর্যন্ত করলাম। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। আমি আশা করি আপনারাও তাহলে আপনাদের ওয়ার্ডপ্রেস খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। অনেকে আপনাদের ক্লাসে অলরেডি করেও ফেলছেন, যারা করেন নাই তারাও করে ফেলেন। ভেরি গুড। সো এবার তাহলে আমরা আবার ক্লাসে চলে আসি। সো এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা আর 1 ঘন্টা আছে, 1 ঘন্টা আমরা মোটামুটি একটা ভালোভাবে ড্যাশবোর্ডটা শিখি। সো এখানে আমি অলরেডি আপডেট পর্যন্ত গেলাম, এবার পোস্টে আসি। সো আমি একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্টে এসে আমাকে ফার্স্টে কি করতে হবে, অলরেডি আমার একটা পোস্ট আছে। সো আমি যদি এই পোস্টটা ভিউ সাইডে যাই, তাহলে আমি বর্তমানে দেখতে পারবো আমার লাস্ট বা লেটেস্ট পোস্টটা এখানে শো করতেছে, তাই না? আমি যদি এই পোস্টটা ট্র্যাশে ফেলে দেই, তাহলে এবার যদি আমি রিলোড দেই, আমার কোনো পোস্ট নাই, কারণ আমার যা পোস্ট ছিল সব আমি রিমুভ করে ফেলছি। এবার ট্র্যাশ থেকে আমি যদি পোস্টটা আবার আনি, এবার যদি আমি ডিলিট করে, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, বাট আমি এটাকে আবার রিস্টোর করতে পারবো। সো এবার আমি আবার অল পোস্টে আসি, চলে আসলাম। এবার একটা পোস্ট ক্রিয়েট করার আগে আপনাকে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে।
সো একটা ক্যাটাগরি ক্রিয়েট করেন, ক্যাটাগরির নাম দেন লাইক আপনি দিচ্ছেন এখানে আছে বিজনেস, স্পোর্টস, লাইফস্টাইল, শোবিজ, সেগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। তো আমি দিলাম বিজনেস। স্লাগ মানে হচ্ছে আপনি এই ক্যাটাগরিটা ডিরেক্ট ইউএল, ডিরেক্ট ইউএল এ যদি চলে যেতে চান, এই যে দেখেন এটা একটা ডিরেক্ট ইউএল। এই বিজনেস গেলে আপনি বিজনেস রিলেটেড সবগুলো পোস্ট দেখতে পারবেন। এই যে লাস্টে এই বিজনেসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্লাগ। এটা যদি আপনি খালি রাখেন সে অটোমেটিক ক্রিয়েট করে নেবে, আর যদি আপনি নিজের মতো কাস্টম কোনো ইউএল দিতে চান তাহলে আপনি দিতে পারবেন। অ্যাড নিউ ক্যাটাগরি, চলে আসলো আমার একটা ক্যাটাগরি। তারপরে আমি দিচ্ছি স্পোর্টস, আর আরেকটা দিব হচ্ছে লাইফস্টাইল বা শোবিজ। হ্যাঁ, স্পোর্টস, দুইটা ক্যাটাগরি হইলো, আরেকটা দিলাম আমি শোবিজ, তিনটা। হ্যাঁ, সো তিনটা। এবার এটার আন্ডারে আমি আবার স্পোর্টসের আন্ডারে বা শোবিজের আন্ডারে আমি দিতে পারি হলিউড, বলিউড, ডালিউড। স্পোর্টসের আন্ডারে দিতে পারি ক্রিকেট, ফুটবল, তারপরে টেনিস। তারপর বিজনেসের আন্ডারে দিতে পারে লোকাল, অ্যাফিলিয়েট বা বিভিন্ন কাইন্ড অফ বিজনেস আমরা দিতে পারি। সো স্পোর্টসে আমরা দিতে পারি ক্রিকেট, ক্রিকেট, এটাকে আমরা রাখবো স্পোর্টসের আন্ডারে। অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে আমরা দিলাম ফুটবল। সো ক্রিকেট এবং ফুটবলের আগে একটা ড্যাশ চলে আসছে, কারণ এই দুটো হচ্ছে স্পোর্টসের আন্ডারে। সো আমার ক্যাটাগরি ডান, সাব ক্যাটাগরি ডান। এবার আমি একটা কি করব, পোস্ট ক্রিয়েট করব। সো একটা পোস্ট নিয়ে আসি আমি। ভাইয়া স্লাগটা কি জানি ছিল? ইউআরএল ফ্রেন্ডলি। আপনি যদি ডিরেক্ট ওই ক্যাটাগরিতে যেতে চান তাহলে, বা ডিরেক্ট পোস্টে যেতে চান তাহলে স্লাগ ইউআরএল দিয়ে আপনি যেতে পারবেন আপনার ডোমেনের নামের শেষে। ক্লিয়ার? ইয়েস। একটু অপেক্ষা করেন, হ্যাং করছে কেন তো বুঝলাম না। ফটোশপ অন করিনি তো আজকে। তাহলে ভাই সাব ক্যাটাগরিতে আমি স্লাগ কি ইউজ করব? সেটাই, আপনি ওই স্লাগটা আপনি বাই ডিফল্ট যেটা আছে ওটা, আপনি যদি ডিরেক্ট সাব ক্যাটাগরিতে যেতে চান ওই সাব ক্যাটাগরির নামে আপনার থাকবে। ওকে, আমি একটা পোস্ট ক্রিয়েট করব। সো পোস্ট ক্রিয়েট করার আগে এই যে আমরা বর্তমানে যে বিল্ডারটা দেখতে পাচ্ছি, এই বিল্ডারটাকে বলা হয় গুটেনবার্গ পেজ বিল্ডার। এটা ওয়ার্ডপ্রেসের একটা বাই ডিফল্ট পেজ বিল্ডার। এই পেজ বিল্ডারটার আমি যদি ইন্টারফেসটা চেঞ্জ করতে চাই, আমি সিম্পলি প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব, কারণ এই পেজ বিল্ডারটা আমরা ইউজ করব না। আমরা আগের ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পেজ বিল্ডারটা আছে সেইটা ইউজ করবো। সেই পেজ বিল্ডারটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। আমি ক্লাসিক এডিটর ইনস্টল করলাম। আমি কোথায় গেলাম, প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আমি ক্লাসিক এডিটর পেজ বিল্ডারটা ইনস্টল করলাম। দেখেন এখনো পর্যন্ত 5 মিলিয়নের উপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই পেজ বিল্ডারটা ইনস্টল করা আছে। এই পেজ বিল্ডারটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের 4.9 পর্যন্ত এই পেজ বিল্ডারটা ডিফল্ট পেজ বিল্ডার হিসেবে ইউজ করা হতো। এই পেজ বিল্ডারের আরেকটা নাম হচ্ছে সুইং এডিটর। মনে থাকবে ওয়ার্ডপ্রেসের প্রিভিয়াস পেজ বিল্ডারের নাম কি? সবার কি মনে থাকবে? ক্লাসিক এডিটর অথবা সুইং এডিটর। এবার আমি এখানে চলে আসলাম। এখানে এসে আমি একটা পোস্ট ক্রিয়েট করবো। আমি একটা পোস্ট ক্রিয়েট করি, বাংলায় যাই। হ্যাঁ,
সো এখানে এসে আমরা একটা কাজ করি, এটাকে বলা হয় টাইটেল। টাইটেলটা কপি করলাম, কপি করে আমি জাস্ট বসালাম। আজকে জাস্ট দেখেন কিভাবে একটা ব্লগিং ওয়েবসাইট বানাই, কোনো ডিজাইন পার্ট না, জাস্ট হচ্ছে আমরা কন্টেন্ট কিভাবে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, ডিজাইন পার্ট আমি দেখাবো নেক্সট ক্লাস থেকে। তারপর হচ্ছে এই ইমেজটা আমি ওপেন করি, ইমেজটা হচ্ছে এই ইমেজ, এটাকে আমি সেভ করব। এবার ইমেজটা আমি সেভ করলাম, সেভ ইমেজ। এবার আমি এই কন্টেন্টগুলো কপি করি। হ্যাঁ, সো কপি করলাম, কপি ডান, নিচে যাই, এটুকু কপি করলাম, কপি ডান, আর এটুকু কপি করলাম। খুব মজার না, জাস্ট কপি পেস্ট। হ্যাঁ, কপি করলাম। এখানে মনে করেন আপনি কোনো কিছু যদি চান বোল্ড করতে, এই যে বোল্ড করা আছে, বোল্ড। আপনি যাচ্ছেন না, এটাকে আমি একটু টেক্সটাইল অ্যান্ড সেন্টার করবো, এই যে টেক্সটাইল অ্যান্ড সেন্টার। তারপরে আপনি চাচ্ছেন এটাকে একটু ইটালিক করবেন, এই যে ইটালিক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ভিজুয়াল, আর টেক্সটে গেলে আপনি HTML কোডটা পাবেন, এই যে পি ইনলাইন CSS করা টেক্সটাইল অ্যান্ড সেন্টার। তারপর হচ্ছে এই যে EM ইটালিক ফরম্যাটে নেওয়া, তারপর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আছে। বুঝতে পারছেন? এটা টেক্সটে গেলে আপনি HTML কোডটা পাবেন। এটুকু গেল। এবার হচ্ছে আমার এটা হচ্ছে স্পোর্টসের ক্রিকেটের আন্ডারে, আর ট্যাগ হিসাবে আমি কিছু ট্যাগ ইউজ করতে পারি যেন রিলেটেড পোস্টগুলোর নিচে শো করে, অথবা ইন ফিউচারে এই ট্যাগ নাম দিয়ে সার্চ দিলে আমার ওয়ার্ডপ্রেসে এই রিলেটেড পোস্টগুলো আসে। সো আমি ফার্স্টে দিলাম ক্রিকেট, তারপরে দিলাম BCB মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারপরে দিলাম BD ভার্সেস শ্রীলঙ্কা দিলাম, তারপরে COVID-19 ট্যুর, মানে কিছু একটা দিলাম আর কি। তারপরে হচ্ছে আমি এখানে একটা ফিচার্ড ইমেজ হিসাবে সিলেক্ট করবো, এই ইমেজটা আপলোড করলাম। আপলোড করার পরে এটাকে আমরা ফিচার্ড ইমেজ হিসাবে অ্যাড করলাম। সো অ্যাড করার পরে এবার আমি এই পোস্টটা পাবলিশ করে দেব। এবার আমি ভিউ পোস্টে যাই, ভিউ পোস্টে গেলে আমি একটা পোস্ট দেখতে পাচ্ছি। পোস্টটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি দেখেন, লোকাল হোস্ট ডোমেন, এটুকু তো আমার ডোমেনের নাম, তাই না? এরপরে আমি দেখছি 2020 মানে কারেন্ট ইয়ার, কারেন্ট মান্থ, কারেন্ট ডে, তারপরে আমি টাইটেলটা দেখতে পাচ্ছি বিশাল বড় করে। বাট আমি যদি এখান থেকে একটা পোস্ট ওপেন করি, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? জাস্ট সিম্পল হচ্ছে আমি পোস্টের টাইটেলটা দেখতে পাচ্ছি, তাই না? বা এর আগে ক্যাটাগরি সাব ক্যাটাগরি। কিন্তু আমি চাচ্ছি জাস্ট আমি আমার ডোমেনের নাম দেখবো, আর এরপরে আমি আমার পোস্টের টাইটেলটা দেখবো। কিভাবে? কারণ এত বড় টাইটেল থাকলে তো আমার যখন এই ওয়েবসাইটের ইউআরগুলোকে ইউজার ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি করবে আমার কন্টেন্ট রাইটার বা ডিজিটাল মার্কেটার, তার তো খবর হয়ে যাবে এটাকে গুগলে আনতে, তাই না? তো এই জিনিসটা আপনারা করতে পারেন। সেটিংসে গিয়ে আপনারা একটা কাজ করবেন, পারমালিঙ্ক। সেটিংসে গিয়ে পারমালিঙ্ক করবেন। পারমালিঙ্ক থেকে বর্তমানে দেওয়া আছে ডে অ্যান্ড টাইম। আমি চাচ্ছি জাস্ট আমার পোস্টের নাম আকারে দেখাবে সেভ চেঞ্জেস। তো সেভ চেঞ্জেস দিয়ে এবার আমি আপনার ওয়েবসাইটে চলে আসেন, এই ওয়েবসাইট থেকে পোস্টটা ভিউ করেন। দেখেন এখন কি জাস্ট আপনার ডোমেনের শেষে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন সবাই? সো পার্মানেন্ট মানে হচ্ছে, পার্মানেন্ট না মানে হচ্ছে পার্মানেন্ট একটা লিঙ্ক প্রোভাইড করা, যে লিঙ্কটা চেঞ্জ হবে না, ওয়েবসাইটের একটা হুকে, ওয়ার্ডপ্রেসের হুকে পার্মানেন্ট হিসাবে থাকবে। ক্লিয়ার? হোয়াট ইজ পার্মানেন্ট? পার্মালিঙ্ক, পার্মানেন্ট লিঙ্ক। আপনি পার্মালিঙ্কের মাধ্যমে একটা পোস্টে পার্মানেন্ট লিঙ্ক প্রোভাইড করতে পারবেন। এভরিওয়ান ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিভাবে একটা ওয়ার্ডপ্রেসে পোস্ট আপলোড করবেন? ভাইয়া বলেন। এই পোস্টটা ভাইয়া আবার একটু রিপিট করলে ভালো হয়। কোন ব্যাপারটা বলেন? ওই যে পোস্টটা মানে শুরু থেকে আরেকটা পোস্ট আপলোড করে দেখাবো? যে আরেকটা বা এটা একটু দেখান আবার। আচ্ছা আরেকটা দেখাই, আরেকটা রাখেন। মনে করেন
বিরাট কোহলির পোস্ট। সো কপি করলাম, টাইটেলটা আপলোড করলাম, এখানে ইমেজটা আছে, ইমেজটা সেভ করলাম, ইমেজের জায়গায় থাকুক, কন্টেন্টগুলোকে কপি করলাম, কপি করে এখানে বসাইলাম, এখানে বসা ঠিক আছে, কন্টেন্ট যা আছে তাই রাখলাম। এখান থেকে যদি চাই আমি এটাকে টেক্সটাইল এন্ড সেন্টারে রাখতে পারি, লেফটে রাখতে পারি, অথবা যেমন আছে তেমনই রাখতে পারি। এখান থেকে এটা থেকে যদি আমি ইটালিক করতে চাই করতে পারবো, বোল্ড রাখতে চাইলে বোল্ড রাখতে পারবো। এই গেল আমার কন্টেন্ট। আরও কিছু কপি করি, হ্যাঁ রাখলাম, এভাবে রাখলাম। হ্যাঁ, এবার কন্টেন্ট আপলোড করলাম। এই কন্টেন্টটা আছে আমার স্পোর্টস ক্যাটাগরির আন্ডারে, ক্রিকেট সাব ক্যাটাগরির আন্ডারে। এখানে আমি কিছু ট্যাগ অ্যাড করলাম, লাইক আইপিএল, T20, UAE। এখন আইপিএল কি UAE? ট্যাগ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো আছে এই ট্যাগ রিলেটেড পোস্টগুলো নিচে শো করবে। আপনি সাপোজ এখানে ট্যাগ হিসেবে রাখলেন ইন্ডিয়ান বা T20, সো T20 রিলেটেড যে পোস্ট থাকবে ট্যাগের সাথে ম্যাচিং করবে, সেই ট্যাগগুলো আপনার ওই প্রত্যেকটা পোস্টের নিচে দেখাবে। দিস ইজ ওয়ান ডেফিনেশন অফ ট্যাগ। আরেকটা ট্যাগ হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন ওয়ার্ডপ্রেসে আপনি ওয়েবসাইটটা যখন করবেন, আপনার ডিজিটাল মার্কেটে যখন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে যখন আপনার প্রত্যেকটা পোস্টকে এসইও করবে, তখন এই ট্যাগ ধরে ধরে তাকে এসইও করতে হবে। মনে করেন আপনি গুগলে গিয়ে সার্চ দিলেন আইপিএল বিরাট কোহলি, সো আপনার ওই প্রত্যেকটা পোস্টের ট্যাগের সাথে রিলেটেড পোস্টগুলো কিন্তু আপনার গুগলে চলে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, সো এটা করলাম। এটার পরে এখান থেকে আমি কিছু ফিচার ইমেজটা অ্যাড করি। ফিচার ইমেজ ভাইয়া, ফিচার ইমেজ হচ্ছে এই যে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইমেজ হিসাবে থাকবে, যে ইমেজটাকে হচ্ছে বলা যায় না একটা অ্যালবামের মেন অ্যালবামটার যে থাকে কভার ফটো। জি, সো এখানে আমি একটা ফিচার ইমেজ অ্যাড করি। এটা হচ্ছে আপনার মেইন ইমেজ, পোস্টের ফিচার ইমেজ। আপনার পোস্টের ভিতরে আরো অনেক ইমেজ থাকতে পারে, বাট এটা হচ্ছে আপনার অ্যালবামের কভার ফটো বা আপনার ফেসবুকের কভার ফটোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। এবার আমি আমার ওয়েবসাইটে আবার চলে আসি। এখন বলেন তো, এখন আমার কোন পোস্টটা সবার আগে দেখাবে? কে বলতে পারবেন? কেউ কি বলতে পারবে? লাস্ট পোস্টটা সবার আগে দেখেন। ভেরি গুড। দেখেন এই যে লাস্ট পোস্টটা সবার আগে দেখাচ্ছে, তারপরে অন্যান্য পোস্টগুলো দেখাবে। কারণ ওয়ার্ডপ্রেসের এইখানে আমার সেট করা দেওয়া আছে রিসেন্ট পোস্টগুলো আমাকে দেখাবে। সো এই জিনিসটা কোথায় দেওয়া আছে? এই জিনিসটা আপনি সেটিংস থেকে এই যে রিডিংয়ে যাবেন, রিডিংয়ে গেলে দেখেন ইউর লেটেস্ট পোস্ট, মানে লাস্টের পোস্টগুলো কয়টা পোস্ট দেখাবে এরকম, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার আপনি যখন একটা ওয়েবসাইট ব্লগিং ওয়েবসাইট বানাবেন না, আপনি চাচ্ছেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, তখন আপনি কিন্তু লেটেস্ট পোস্ট দিবেন না। আপনি তখন কি করবেন? ওয়ার্ডপ্রেসের পেজে যাবেন, এখান থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট দুইটা পেজ থাকে, একটা হচ্ছে স্যাম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ। সো আমি এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, হোম পেজ। ক্রিয়েট করার পরে এটাকে আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এবার এখানে এসে আমি রিডিংয়ে গেলাম, হোম পেজে গেলাম, এই যে দেখেন হোম পেজটা এখন শো করতেছে। সেভ চেঞ্জেস দিলাম। এবার যদি আমি আমার ওয়েবসাইটে ভিজিট করি, আমাকে কিন্তু হোম পেজটা দেখাবে। এবার আমি যত পোস্টে আপলোড করি না কেন, আমাকে স্ট্যাটিক হোম পেজটাই ফার্স্টে দেখাবে, এবং এই হোম পেজের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলি আমাকে ফার্স্টে দেখাবে। সো সবাইকে বুঝতে পেরেছেন লেটেস্ট পোস্ট এবং হোম পেজ স্ট্যাটিক পেজের মধ্যে পার্থক্য? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আমরা জানলাম কিভাবে ওয়ার্ডপ্রেসে পেজ ক্রিয়েট করতে হয়। এরপরে আমরা লাইব্রেরিতে যাই। আমরা যতগুলো ইমেজ আপলোড করব, মিডিয়া, আপনার ইমেজ, অডিও, ভিডিও সব গিয়ে সাবমিট হবে কোথায়? মিডিয়া লাইব্রেরিতে। এখান থেকে আপনি বাই ডিফল্ট অ্যাড করতে পারেন, অ্যাড করে পরে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যত ধরনের ইমেজ আপলোড করবেন সব গিয়ে জমা হবে কোথায়? মিডিয়াতে। ক্লিয়ার?
সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই তো গেল আমার, হ্যাঁ এইটুকু পর্যন্ত আমার গেল। এবার আমি অ্যাপারেন্সে আসি, অ্যাপারেন্স থেকে থিমে আসি। কমেন্ট সেকশনটা খালি রাখলাম, কমেন্ট সেকশনটা পরে দেখাচ্ছি। এখান থেকে কমেন্ট অ্যাপ্রুভ করতে পারবেন। লাইক হচ্ছে মনে করেন, এখানে গেলাম, কপি করলাম, এখানে গিয়ে আপনি এই পোস্টে গেলেন, পোস্টে গিয়ে আপনি এখানে কমেন্ট করলেন নাইস পোস্ট, হ্যাঁ এখানে কিছু নাম লিখলেন লাইক অমিত। এখানে ভাই ক্যামেরা অফ করেন। এখানে এই ইমেলে দেখেন, এখানে কিন্তু দিতে হবে, হ্যাঁ দিলাম omit@gmail.com দিল। আর ওয়েবসাইটটা আমার ম্যান্ডেটরি না। তো পোস্ট করলাম, কমেন্ট পোস্ট করলাম, পোস্ট করার পরে এই পোস্টটা কিন্তু এখন কি আছে, পেন্ডিংয়ে আছে। তো আপনার ওয়েবসাইটের আপনি যাবেন ড্যাশবোর্ডে, এখানে গিয়ে এবার একটা রিলোড দেন, দেখেন একটা কমেন্ট চলে আসছে। এবার আপনি যদি এটাকে বলেন নাইস পোস্ট, যে কমেন্টটা হয়েছে এটা যদি আপনি অ্যাপ্রুভ করেন, এবার অ্যাপ্রুভ করার পরে যদি এখানে এসে আপনি রিলোড দেন, কমেন্টটা কি হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে। ক্লিয়ার সবাই? তো আপনি আপনার ওয়েবসাইটের ইউজার রুলস থেকে নতুন নতুন ইউজার ক্রিয়েট করে দিতে পারেন, এডিটর, যাদের কাজ থাকবে শুধু কমেন্ট পোস্ট অ্যাপ্রুভ করা, পোস্ট আপলোড করা। সো সেটাও কীভাবে করবেন দেখাবো। এটুকু কি ক্লিয়ার? এটা কি ভাইয়া মানে অটো করা যায় না, যে মানে পোস্ট দিলেই মানে শো করবে? না, এটাকে অ্যাপ্রুভাল হিসেবে করে দিতে পারবেন, করে দিতে হবে। আপনি করতে পারেন একটা প্লাগইনের মাধ্যমে অটো অ্যাপ্রুভাল, এই কমেন্টটা দিয়ে দিলে মানে বাই ডিফল্ট করা যায় না, বাট ওয়ার্ডপ্রেসে অনেক কিছুই করা যায়। আর যখনই কোনো কিছু করতে হবে তখনই চলে যাব আমি কোথায়, প্লাগইনে। হাজার হাজার প্লাগইন আছে, এই যে দেখেন এখান থেকে হাউ ডু আই, এগুলো আস্তে আস্তে দেখবেন, সমস্যা নেই। সো এই পর্যন্ত আমরা গেলাম। এবার আমরা অ্যাপারেন্সে চলে যাই। অ্যাপারেন্সে বর্তমানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে 3টা আপনার থিম থাকে, 2020, 2019, 2017। আপনি মনে করলেন যে আমার বর্তমানে এই থিমটা আছে, তো এটা আমি চেঞ্জ করব। আমি চাচ্ছি এখান থেকে এই থিমটা অ্যাপ্রুভ করি, অ্যাক্টিভেট করলাম। দেখেন আমার কিন্তু থিম চেঞ্জ হয়ে গেল, মানে আমার ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো এগুলো আসতে আসতে আমার থিম থেকে, আমরা এই কোনো থিমই ইউজ করবো না, আমরা হচ্ছে বেটার থিম ইউজ করবো, যেটা কাস্টমাইজেশন আমাকে অপরচুনিটি আরও বেশি আছে। সো এভাবে আমি আমার ডিফল্ট থিম চেঞ্জ করতে পারি। আরও অনেক থিম আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। অ্যাড নিউতে যাব, এখান থেকে পপুলারে যাব, পপুলারে গিয়ে আমি একটা ব্লগিং চাই, ব্লগ লিখে সার্চ দিলাম। সো আপনার যে রিলেটেড, আপনি ট্যুর রিলেটেড ব্লগিং বানাইতে পারেন, ফ্যাশন রিলেটেড বানাইতে পারেন, ফুড রিলেটেড বানাইতে পারেন, ট্রাভেল রিলেটেড বানাইতে পারেন, তারপরে আরও অনেক রিলেটেডই বানাইতে পারেন। সো আমি আপাতত ট্রাভেল রিলেটেড একটা দিলাম, হ্যাঁ, বা এটা দিলাম, হ্যাঁ ইনস্টা। এটাও সুন্দর। ইনস্টল করতেছি। আর লোকাল সার্ভারে কাজ করলে একটু ঝামেলা আছে, একটু স্লো থাকে, হ্যাঁ। অ্যাক্টিভেট করলাম, একটু অপেক্ষা করবেন, ফার্স্টে ইনস্টলেশন তারপর অ্যাক্টিভ। এবার আপনি রিলোড দেন, দেখবেন আপনার পুরো ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে যাবে। দেখছেন লোকাল সার্ভারের জন্য কি পিসি কনফিগারটা একটু ইয়ে করে, কনফিগারেশন তো দেখাইলাম, জাস্ট হচ্ছে আপনার উইন্ডোজ 60। এটা না ভাই, আমি জানতে চাচ্ছি যে কনফিগারেশনটা ভেরি করে কিনা এই যে তো হওয়ার কারণে। অবশ্যই আপনি লোকাল সার্ভারে যে সফটওয়্যার মাধ্যমে ইনস্টল করবেন, লোকাল সার্ভার, লোকাল কম্পিউটারকে সার্ভার বানাবেন, সেই সফটওয়্যারের কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেগুলো আগে চেক করে নেবেন। বুঝতে পারছেন? ওকে, যেমন থাকতে পারে কত বিট, তারপর কত উইন্ডোজ 7 অথবা আপ,
তারপর হচ্ছে আরও কিছু রিকোয়ারমেন্টস আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। নর্মালি যে কোনো কম্পিউটারে করতে পারবেন, উইন্ডোজ 7 64 বিট কোরাই 3 বা আপ এটুকু যাদের আছে তারা এটা ইনস্টল করতে পারেন। এর নিচে থাকলে তখন আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে উইন্ডোজ 32 বিট জ্যাম। আপনাদের কারো আছে 32 বিটের? এই যে দেখেন, তখন আপনারা পাবেন এখানে এই যে অনেক ওয়েবসাইট আছে যে যারা আপনাকে 32 বিটের জন্য দিবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা। সো আমার ওয়েবসাইটটা এখন মোটামুটি সুন্দর হয়ে গেছে, এখানে একটা আবার সাইড বার চলে আসছে। সো এবার আমি একটা কাজ করি, আমি কাস্টমাইজে যাই। কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজ হচ্ছে আমার থিমের কাস্টমাইজেশনটা দেওয়া হয়, এগুলো করা হয় রিডাক্স ফ্রেমওয়ার্ক। যখন আপনারা থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন হয়তো এগুলো দেখবেন। সো এখানে কাস্টমাইজে এসে আমি সাইট আইডেন্টিটিতে গেলাম। মনে আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমি একটা টাইটেল দিয়েছিলাম ব্লগিং ওয়েবসাইট। এখানে এসে আপনি আবার টাইটেলটা চেঞ্জ করতে পারেন। এই ওয়েবসাইটে গেলে আমাকে লেখা আসতেছে কি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস, বাট আমি চাচ্ছি এরকম না, আমি চাচ্ছি কি থাকবে লিডিং ইংলিশ ডেইলি অ্যামাউন্ট। আমি এখানে দিব লিডিং ব্লগিং ওয়েবসাইট, এটা দিব। তারপর আমি ইচ্ছা করলে এই যে ব্লগ ওয়েবসাইট আছে না, ব্লগিং ওয়েবসাইট, এটার জায়গায় আমি একটা লোগো আপলোড করতে পারি। একটা লোগো নিয়ে আসলাম যে কোনো, সাপোজ আমার লোগোটাই আপলোড করলাম, এটাকে একটু ক্রপ করি। ভাইয়া একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি ভাইয়া। এই যে আমরা যে করছি না, যে পিকচার্স গুলো আপলোড করছি না, এটার তো আলাদা কোনো ফোল্ডার আমরা বানাই নাই, এটা মিডিয়া লাইব্রেরিতে চলে যাচ্ছে। আচ্ছা, এটার কোনো লিমিট নাই যে এত জিবি বা স্টোরেজ? আপনার স্টোরেজের উপর লিমিট করবে। আর একটু কমাই, এই যে চলে আসছে। এবার এখান থেকে আমি টাইটেলটা অফ করে দিই, জাস্ট আমার লোগো আর সাইড টাইটেলটা আছে। তো আমি আপাতত আর লোগো রাখলাম না, লোগো রিমুভ করে দিলাম, সাইড টাইটেল যা আছে তাই রাখলাম, ব্লগিং ওয়েবসাইট এইভাবে রাখলাম। তারপরে এখানে এই যে উপরে একটা জ্যাম্পের আইকন দেখতে পাচ্ছেন, আইকন দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা ফুটবলের ক্রিকেট বলের আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ডেইলি স্টার আইকন দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় ফেভিকন আইকন। আপনারা HTML ওয়েবসাইটে গেলে হাউ টু অ্যাড ফেভিকন আইকন, অনেক আমি মনে হয় আপনাদেরকে এটা দেখাতে ভুলে গেছিলাম। জাস্ট হচ্ছে লিঙ্কে যাবেন, লিঙ্কে একটা অ্যাড করবেন, একটা টাইপ অ্যাড করবেন, আইকনের সোর্সটা দিয়ে দিবেন, শেষ। তাহলে আপনার এই ফেভিকন আইকনটা চেঞ্জ হয়ে যাবে। অনেকে হয়তো করতে পারছেন অলরেডি, যারা করতে পারেন না করে নেবেন। আচ্ছা, প্রচুর স্লো নেট আজকে। এই যে এখানে বিভিন্ন আইকন আছে, আমরা একটা আইকন নেই, মনে করেন এটাই নিলাম, সেভ করলাম, সেভ, এখানে আসলাম, এই যে সিলেক্ট আইকন, আপলোড, সিলেক্ট, ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারেন, না করতে চাইলে নাই, স্কিপ করবেন। আমি ক্রপ করে নিলাম, ক্রপ করার পর এবার আমি পাবলিশ দিলাম। এবার একটু আপনার ওয়েবসাইটে এসে রিলোড দেন। কি হচ্ছে, আমার আইকন চেঞ্জ হয়েছে, তারপর টাইটেল, তারপর আর যা যা আছে সব চেঞ্জ হয়েছে, সব কি চেঞ্জ হয়েছে?
জি এবার এখানে এসে এগুলো আমরা আবার ড্যাশবোর্ড থেকে করে আসেন, এই মেনু টেনও কীভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা নেক্সট হচ্ছে উইজেটে আসেন। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা আনক্যাটাগরাইজ সাইড বার দেওয়া আছে, এটাকে বলা হয় উইজেট। সো বর্তমানে আমার সার্চ কি আছে না, আমার এখানে কোনো উইজেট নাই। আমি একটা কাজ করি, অ্যাড করতে পারি আমি এখানে। ক্যাটাগরি আছে, আমি কোনো কিছু আমি একটা ক্যালেন্ডার অ্যাড করি এখানে। ভাইয়া যে ভিউ কাউন্টার অ্যাড করা যায় না? হ্যাঁ করা যায়, এটার জন্য থার্ড পার্টি লাগে। আচ্ছা এখানে আমার সাইড বারটা আসতেছে না কেন, আমি একটু দেখি। এই থিমের সাথে এটা কম্পিউটার একটু রিলোড দিয়ে নিই। ওকে ওকে, পোস্টার নিউজ ডাটা নাই, উইজেট এরিয়া স্লাইডার। ওকে ওরা সাইড বারটা এখানে অফ করে রাখছে, তাহলে আমরা একটা কাজ করি। নান করে রাখছে। ওকে তাহলে একটা কাজ করি, এটা ডিলিট করি। এখানে অন্য কিছু আছে কিনা দেখি। উইজেট এরিয়া, তারপরে নিউজ লেটার, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4। আচ্ছা এখানে উইজেটটা সামনে রাখছে তাই তো। সো আপনি এখানে উইজেট অ্যাড করতে পারেন, বিভিন্ন উইজেট অ্যাড করতে পারেন। এই যে টপে এটা অ্যাড না করে অন্য কিছু অ্যাড করি। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন, ফলোয়ার্স এখানে অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি অথবা আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি HTML কোড অ্যাড করতে পারেন, এই যে কাস্টম HTML কোড। এখানে আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, এই যে HTML এ আসবেন, এখানে এসে এবার আপনি HTML কোড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বা H1 দেখছেন চলে আসছে আমার। এবার আপনি এই স্লাইডার উইজেটের এখানে HTML কোড অ্যাড করতে পারবেন। এক একটা থিমে এক একভাবে দেখানো যায়। আমি এটা রিমুভ করে দিই। লাইক আমি যদি আগের থিমটা আবার সুইচ করি তাহলে আর একটু ভালো মতো দেখতে পাবেন। কোনটা, এটা না, অ্যাক্টিভেট করলাম। আচ্ছা এখানে এই যে দেখেন, এখানে আবার দেখাচ্ছে নিচে এই যে ক্যাটাগরিজ, মেটা, ক্যালেন্ডার, এগুলো দেখাচ্ছে তাই না। এই থিমে দেখাচ্ছে। এখানে আরেকটা যদি আমি দেখি, এখানে কোথায় দেখা একটু দেখি। এখানেও দেখাচ্ছে নিচে। সো এখান থেকে আপনি এই যে আরেকটা যদি দেখি, ঠিক আছে এটাই উইজেটে গেলাম। সো বর্তমানে আমার উইজেট আছে শুধু ক্যাটাগরি, মেটা, ক্যালেন্ডার। এই যে দেখেন ক্যাটাগরিজ, মেটা, ক্যালেন্ডার। আমি যদি এখানে এসে ক্যালেন্ডারটা রিমুভ করে অন্য কিছু অ্যাড করতে চাই, লাইক হচ্ছে আমি এখানে চাচ্ছি আরেকটা ভিডিও অ্যাড করি। আমি চাচ্ছি এখানে আমার একটা ট্রাভেল রিলেটেড ভিডিও থাকবে। এখানে আপনি ভিডিও অ্যাড করে দিতে পারেন, যদি ইউএল থাকে ইউএল অ্যাড করে দিতে পারেন। লাইক হচ্ছে ব্লগ ভিডিও, এই ভিডিও লিঙ্কটা অ্যাড করে দেবো। কপি, দুইভাবে করতে পারেন, আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন অথবা আপনি আপনার হোস্টিংয়ে ভিডিও আপলোড করতে পারেন। সেভ,
দেখছেন ভিডিও চলে আসছে। ওকে, তো এভাবে আপনি আপনার উইজেটগুলো সাজাতে পারেন, উইজেট কি থাকবে না থাকবে এভাবে আপনি সাজাতে পারেন। তো এইভাবে আমি আপাতত রাখলাম, আমি আমার কোন মেনুতে জানিয়েছিলাম এটাতে চলে আসি। ওকে, তো এই গেল আমার উইজেটের কাজ। এবার আসেন মেনু, খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার বাই ডিফল্ট আপনি যদি যান এখানে একটা মেনু দেখতে পাচ্ছেন, হোম আর স্যাম্পল পেজ, মানে আপনি যে কটা পেজ কালেক্ট অ্যাড করছেন অটোমেটিক এখানে চলে আসতেছে। বাট আমি এভাবে চাচ্ছি না, আমি এখানে একটা মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করলাম, ভিউয়ালে গেলাম, এখান থেকে আমি হোম পেজটা অ্যাড করলাম, পেজ অ্যাড করলাম। তারপর আমি গেলাম ক্যাটাগরি, এখান থেকে আমি ক্যাটাগরিগুলো অ্যাড করলাম। সো আমি পেজ থেকেও মেনু অ্যাড করতে পারি, ক্যাটাগরি থেকেও অ্যাড করতে পারি। আমি ইভেন চাচ্ছি আদার পেজ অ্যাড করবো, সো মানে এক্সটার্নাল কোনো লিঙ্ক অ্যাড করবো, সেটা আমি অ্যাড করতে পারি। এই যে এখানে ইউআরএলটা দিলাম, আর এখানে দিলাম আমি কি আদার ব্লগ অ্যাড টু মেনু। সো তিনভাবে করতে পারি, আমি পেজকে অ্যাড করতে পারি, আমি আমার ক্যাটাগরি থেকে ক্যাটাগরিজগুলো অ্যাড করতে পারি, আমি কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারি। এবার আমি সেভ মেনু দিলাম, রিলোড দিলাম, বাট আমার মেনু আসে নাই কিন্তু, তাই না? এটা আসে না কারণ হচ্ছে এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করিনি। এবার দেখেন আসছে, এবার মেনু কি আসছে? ওকে, এবার আপনি চাচ্ছেন এই দুইটা জিনিস আপনি এটার আন্ডারে নিয়ে আসতে, কিছুই করতে হবে না। ক্রিকেটটাকে এটার আন্ডারে নেন, ফুটবলটাকে আন্ডারে নেন, শেষ। জাস্ট একটু এটা ধরে একটু টান দিয়ে এখানে নিয়ে আসেন। সেভ মেনু, রিলোড। আসছে? বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? ড্রপ ডাউন মেনু হয়ে গেল। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটটা ফুল রেসপন্সিভ, বুঝতে পারছেন? রেসপন্সিভ টু অল ডিভাইস, ঠিক আছে? মিডিয়া করি আর বুটস্ট্র্যাপ ফালাই দিন। কিভাবে রেসপন্সিভ? আপনি যখন একটা ইমেজ আপলোড করেন, একটু মজার ব্যাপার, এখানে আসেন, আপলোডে যান, দেখেন প্রত্যেকটা ইমেজ বিভিন্ন ডিভাইসের জন্য সে অটোমেটিকভাবে রিসাইজ হয়ে আপলোড হচ্ছে। ক্লিয়ার? দেখছেন ফিচার ইমেজটা 3টা ডিভাইসের জন্য আলাদা আলাদা আপলোড হয়েছে। সো যখন আমি যে ডিভাইসে যাব সেই ডিভাইসের জন্য চলে আসবে। সবাই কি কথা বুঝতে পারছেন? ফুল রেসপন্সিভ টু অল ডিভাইস। কি অনেক ইজি না ওয়ার্ডপ্রেস? Yes. কত কষ্ট করে শিখছেন না ভাইয়া? বলেন। উইজার্ডটা একটা মানে ওয়েবসাইটে গিয়ে যদি একটু দেখাইতেন যে উইজার্ড মানে কোনগুলি, ভালোই তো আর কি। মনে করেন এই যে দেখছেন সাইড বার, এই যে বিশেষ খবর, এটাকে সে সাইড বারের উইজার্ড হিসেবে রাখছে। তারপরে মনে করেন এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাডটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। মনে করেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে অ্যাড আসবে, অ্যাডটা আসবে কিভাবে? আপনি কি করলেন, একটা কাস্টম HTML কোড এখানে বসিয়ে দিলেন। এখন অ্যাডটা কিভাবে আসবে? আপনার এই অ্যাডের লিঙ্কটা কই পাবেন? অ্যাড তো অটোমেটিক আসবে। আপনি যখন আপনার ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সে অ্যাড করবেন, তখন গুগল অ্যাডসেন্স আপনাকে একটা HTML কোড দিবে বা একটা কোড দিবে, সেই কোডটা আপনি এখানে অ্যাড করবেন। তারপর গুগল তার প্রয়োজন অনুযায়ী এখানে আপনার ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড শো করবে সাইড বারে। আপনি চাচ্ছেন আপনার গুগলে যে অ্যাডগুলো কোথায় কোথায় শো করতে, সাইড বারে শো করতে, তো উইজার্ড আনের সাইড বারে দিয়ে দেবেন। তারপর আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মাঝখানে এই অ্যাডগুলো শো করবে, তখন আপনি কি করবেন, ওই ব্লগের মাঝখানে গুগল অ্যাডসেন্সের কোডটা বসিয়ে দেবেন, তো আপনার ওয়েবসাইটের এই জায়গায় এসে অ্যাডটা শো করবে। বুঝতে পেরেছেন? এবার এই যে দেখেন ফলো আস, এগুলো সব সাইড বার উইজেট হিসেবে ইউজ করা হয়েছে। রিসেন্ট নিউজ বা রিসেন্ট কমেন্ট, এই যে দেখেন এখানে পাবেন। সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। আমি ডিলিট করি এটা, সোশ্যাল মিডিয়া
যে ফলো আছে চলে আসলো, বা আমি চাচ্ছি রিসেন্ট পোস্টগুলো শো করবে, কয়টা পোস্ট শো করবে, 3টা বা 4টা বা 5টা। ক্লিয়ার? এবার জি ভাইয়া। ওকে, সো এই গেল আমার কই পর্যন্ত গেলাম আমি, থিম, কাস্টমাইজ, উইজেট। এবার আসেন থিম এডিটরে। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটের এই যে নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন, অল রাইটস রিজার্ভ 2020 থিম প্রিপেয়ার বাই থিম প্লেটস, এটা দেখতে পাচ্ছেন ফুটার। সো আপনি ইন্সপেক্টে গেলেন, আপনি মনে করেন এই লাইনটা খুঁজতে পারছেন বা আপনি চাচ্ছেন এই পুরো সেকশনটা রিমুভ করে দিতে, তাহলে কি করবেন? আপনি এখানে গেলেন, সাইড ফুটারে গেলেন, ফুটারে গিয়ে আপনি কি করবেন? ডিসপ্লে নাম চলে গেছে না? এটাকে চলে গেছে। এবার আপনি রিলোড দিলেন, এটা কি চলে গেছে? এটা তো আছে, তাহলে ওই কোডটা কি সেভ করতে হবে না? এই সেভটা করবেন থিম এডিটরে যে, এখানে বলছে হেডস আপ, আপনি বললেন হ্যাঁ আমি বুঝতে পারছি। এখান থেকে স্টাইল শিটে যাবেন, স্টাইল শিটে গিয়ে আপনি লিখলেন এখানে আপনি শুধু ডিসপ্লে নামটা করছেন আর বাকি কিছু করেন নাই, আপডেট করছেন। এবার এখানে আসেন, রিলোড দেন, আছে যায় নাই, কারণ হচ্ছে ক্যাশ ধরে রাখছে। এবার গেছে এবার বাট সব করা যায় এটাতে। হ্যাঁ, বাট এভাবে করবেন না, কারণ থিমটা যখন আপডেট দিবে তখন এটা চলে যাবে। এটা করবেন কাস্টমাইজে গিয়ে, আপডেট, এখান থেকে এডিশনাল সিএসএস এ যাবেন, এখান থেকে পাবলিশ করবেন, এখান থেকে যে করবেন, এখান থেকে করলে থিমটা আপডেট দিলে আপনার এই ফাইলগুলো চলে যাবে। এবার আসেন, তো বুঝতে পারছেন কিভাবে সিএসএস করবেন? সিএসএস পারেন? ক্লাস আইডি ধরতে পারবেন? ক্লাস আইডি দিবা, এগুলো ধরা যাবে। এখান থেকে জেনারেলে যাই, এগুলো ধরবেন না। এই যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস ধরবেন না, কখনো টাচ করবেন না। ব্লগিং ওয়েবসাইট যা আছে তাই রাখো। রাইটিংয়ে যাই, এখানে এগুলো ধরার দরকার নাই। রিডিংয়ে যাই, রিডিংয়ে তো অলরেডি বললাম স্ট্যাটিক আর লেটেস্ট পোস্ট কীভাবে করবেন। ডিসকাশন দরকার নাই। মিডিয়াতে যে দেখে রাখেন প্রত্যেকটা ডিভাইসের জন্য কিভাবে রিসার্চ, আপনি এখান থেকে আপনার মতো করে করবেন, বাট নর্মালি যা আছে ডিফল্ট ওটাই রাখবেন, ধরার দরকার নাই। পোস্ট টাইম তো অলরেডি দেখছেন, পারমালিঙ্ক কীভাবে সেট করবেন। প্রাইভেসি পলিসি পেজ কোনটা থাকবে সেটা সিলেক্ট করে দিলাম। ওকে, আর অপশন, আর এটা হচ্ছে থিম অপশন, এখান থেকে আপনি থিমের অপশনগুলো পাবেন। সো আর এখানে মোটামুটি আমার এই ড্যাশবোর্ডটা আমার ডান। আমরা আরও কাজ করতে করতে আরও অনেক কিছুই শিখবো। এই ছিল আপনাদের ওয়ার্ডপ্রেসের বেসিক ক্লাস আজকে। এই ক্লাসটা ভালো মতো বাসায় দেখবেন এবং প্রত্যেকে একটা করে অ্যাসাইনমেন্ট করবেন। ব্লগিং ওয়েবসাইট বানাবেন, কেউ ট্রাভেল রিলেটেড বানাবেন, কেউ ফুড রিলেটেড বানাবেন, কেউ মানে থিম আপনার উপর। যে ফ্যাশন ব্লগ আছে এই রিলেটেড বানাবেন, দরকার লাগে ওয়েবসাইটটা দেখেন কেমন লাগে, আগে দেখে নেন। এই যে প্রিভিউ আছে, প্রিভিউতে ক্লিক করেন, এই যে এখানে আসবে, শো করবে, দেখে নেবেন। এটা গেল ফ্যাশন, সো এটা করবেন। তারপরে ট্রাভেল ব্লগ, সো এই যে এখান থেকে যে ট্রাভেল রিলেটেড আছে এখান থেকে ট্রাভেল রিলেটেড করবেন একজন। তারপর এটা একটা করবেন। তারপরে নিউজ ব্লগ। আমি 4টা ক্যাটাগরি বললাম, আপনাদের যার যেটা পছন্দ সেইভাবে আপনারা একটা কমপ্লিট ব্লগিং ওয়েবসাইট বানায় নিয়ে আসবেন। এভরিওয়ান ক্লিয়ার?
কিন্তু ভাই ওটা আপনি দেখতে পারবেন কিভাবে? সেটাই তো বলবো এখন। এখন কথা হচ্ছে আপনারা যে ওয়েবসাইটটা বানাবেন সেই ওয়েবসাইটটা আমি দেখতে পারবো না, কারণ হচ্ছে আপনারা যে ওয়েবসাইটটা বানাবেন সেই ওয়েবসাইটটা থাকবে আপনাদের লোকাল সার্ভারে। আপনাদের কি লাইভ সার্ভার আছে, লাইভ ডোমেন হোস্টিং? আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছাড়া নতুন যারা। ভাই ছিল, এখন শুধু ডোমেন আছে, হোস্টিং নেই। আমার আছে ভাইয়া। আচ্ছা, যাদের আছে তারা তো আপনারা লাইভে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করবেন সেটাকে আজকে বলবো নাকি নেক্সট ক্লাসে বলি? লাইভে তো আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো নেক্সট ক্লাসে। আচ্ছা, লাইভটা নেক্সট ক্লাসে দেখাই। আপনারা আপাতত লোকালে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন, ইনস্টল করে আমাকে লিঙ্ক তো আর দিতে পারবেন না, আপনারা আপনাদের গ্রুপে পোস্ট করেন আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের ইমেজগুলো পোস্ট করেন, আপাতত একটা ক্লাসের জন্য এটা করেন। আর লাইভে যদি আপনারা ওয়েবসাইট করতে চান তাহলে আপনাদের ডোমেন হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং আপনারা কিনতে পারেন। ডোমেন হোস্টিংয়ের বিভিন্ন চ্যানেল আছে, সেখান থেকে কিনতে পারেন। ব্লু হোস্ট আছে, যদি আপনাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড থেকে এখান থেকে গিয়ে ডোমেন হোস্টিং কিনতে পারেন। ব্লু হোস্ট আছে, সাইড গ্রাউন্ড আছে, এগুলো হচ্ছে ভালো রিকমেন্ডেড ওয়ার্ডপ্রেসের হোস্টিং, এখান থেকে কিনতে পারেন। এরপরও যদি আপনি কিনতে না পারেন তাহলে আমাকে জানায়েন, আমি আপনাদেরটা মনে করেন আমার একটা আছে যেটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে একটা লিঙ্ক দেই, ওখান থেকে ওরা কিনে। দাঁড়ান আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের। ভাইয়া মানে বিল্ডার কয় ধরনের আছে এবং কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয় মানে ক্লায়েন্ট চায়, এই ব্যাপারে যদি একটু বল দেন। এটা এখন বলবো না, নেক্সট ক্লাসে। এবং থিমের ব্যাপারেও একটু, মানে কি কি থিম আছে একটু ধৈর্য ধরতে হবে, কারণ হচ্ছে মাত্র ফার্স্ট ক্লাস করছে, বিল্ডার দেখাবো না। অমিত এখন বলার দরকার নেই, এলিমেন্টর দিয়ে ব্লক। আচ্ছা ঠিক আছে, কারণ কনফিউজড হয়ে যাবেন। আমি আজকে প্রথম ক্লাসে যদি আপনাকে 10টা পেজ বলে 10টা থিম বলে আপনি কনফিউজ, আপনি আমার সাথে সাথে শিখবেন। ওকে জি ভাই। আচ্ছা, এখানে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডোমেন নেম, আর হচ্ছে স্টোরেজ, মানে আপনি কয় জিবি চাচ্ছেন, 1 জিবি বা 2 জিবি। আর হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রানজিশন আইডি, অথবা এটা হচ্ছে যারা অনলাইন থেকে কিনতে পাচ্ছেন না তাদের জন্য আর কি, বা রেফারেন্স। সো আমি এখানে আপনাদেরকে একটা লিঙ্ক দিলাম, আপনারা কি করবেন, যারা কিনতে পারবেন না আগে থেকে কিনে রাখলে বেটার, কারণ নেক্সট ক্লাসে আমরা লাইভে কাজ করবো। আজকেই প্রথম লোকালে কাজ করছে, আর কখনো আমরা লোকাল সার্ভার দেখবো না, ঠিক আছে? কারণ আমি আমার ক্লায়েন্টে যখন কাজ করবো আমাকে সব লাইভেই কাজ করতে হবে, লোকাল সার্ভার কেউ দেখবে না, কারণ আপনি আপনার ক্লায়েন্টকে লোকাল সার্ভার পাঠাতেও পারবেন না। সো এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডোমেন, আপনি যে ডোমেন নামটা চাচ্ছেন সেই ডোমেন নামটা এখানে দিবেন। এখানে আপনি লিখবেন ডোমেন চেকার, ডোমেন চেকারে যাবেন। সো ডোমেন চেকারে গিয়ে এখান থেকে আপনি domain.com-এ যান বা যেখানেও যান, নেমচিপে যান, যেটা মন চায় ওইটাতে যান। এখানে যাওয়ার পরে মনে করেন আপনি একটা ডোমেন নেবেন, সাপোজ আপনার ফার্স্টে আছেন কি এখানে আল রোমান। সো আপনি এখানে এসে দেখবেন alroman.com কি অ্যাভেলেবেল আছে কিনা। সো এখান থেকে লোডিং সার্চ রেজাল্ট আসতেছে। সো এখানে বলতেছে alroman.com ইজ নট অ্যাভেলেবেল। তাহলে আপনি এই ডোমেনটা আমাকে দিলে কোনো লাভ নেই, কারণ এটা আমার পারচেজ আমি করতে পারবো না। তাহলে আপনাকে এখানে আরেকটা দিতে পারেন, আপনি ওয়েব alroman দিতে পারেন। এটা হ্যাঁ, এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। তারপরে আপনি এই ডোমেনের নামটা কোথায় বসাবেন, এখানে। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ডোমেনের নামটা দিতেছেন এটা জাস্ট কনগেটস করছে, ঠিক আছে, বুঝতে পারছেন, বাট দেখেন এটা আবার প্রিমিয়াম ডোমেন যেন না হয়। হ্যাঁ,
মোটামুটি $8-9 ওই SSL-টা বা সব মিলে হয়তো $12 পরে, একটা ডোমেনের দাম 1100-1200 বা এরকম পরে। কিন্তু অনেক সময় দেখবেন অনেক ডোমেনের দামই হয়েছে $2000 বা 1000, ওইটা দিলে তো লাভ নেই, আপনি তো $2000 ডোমেন ইউজ করবেন না, তাই না? বুঝতে পারছেন? সো ওটা একটু চেক করবেন আর কি। সো এরপর আপনি মনে করেন ডোমেন নামটা দিলেন, কয় জিবি, 2 জিবি বা 3 জিবি, এটা অনুযায়ী আপনি দিতে পারেন। সো এখানে আমি আপনাদেরকে পেমেন্ট প্রসিডিওরটা দেখাই দেব, যারা কিভাবে পেমেন্ট করবেন এই প্রসিডিওরের আমি ইনফরমেশনগুলো এখানে লিখে দেব। আপনারা ওইভাবে আগে পেমেন্ট করে আপনি যে পেমেন্ট করবেন সেই পেমেন্টে বিকাশের রেফারেন্সে একটা ডোমেনের নামটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি যে পেমেন্ট করছেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে পারেন। এই ইনফরমেশনগুলো প্রোভাইড করলে আপনাদের আমি ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসে দিবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের সিপ্যানেল অ্যাক্সেসটা পাঠিয়ে দিব। এটা হচ্ছে যারা অনলাইনে পারচেস করতে পারবেন না তাদের জন্য, ওকে। আর এটার পারচেস হবে আমি বলে দিই, 2 জিবির ক্ষেত্রে পড়বে হচ্ছে আপনার 2500 টাকা, আর 3 জিবির ক্ষেত্রে পড়বে হচ্ছে আপনার 3100 টাকা, ডোমেইন হোস্টিং সহ 1 বছরের জন্য উইথ SSL সার্টিফিকেট। ক্লিয়ার? আর এই ডোমেইন হোস্টিং প্রোভাইডারটা হচ্ছে ব্লুহোস্টের একটা রিসেলার ক্লাব, ওকে। সো আমি এটা আপনাদেরকে লিখে দিব, আপনারা ওইভাবে পেমেন্ট করতে পারেন, অথবা আপনারা নিজে থেকে যদি পারচেস করতে পারেন ভেরি গুড, অথবা আপনারা লোকাল যদি কোনো মার্কেট করতে পারেন আরো ভাই। প্রাইসটা আরেকবার বলবেন, 2 জিবি আর 3 জিবির ক্ষেত্রে কত বলবেন? আমি এই যে এখানে লিখে দিব, ওকে। আমি এখানে ফুল প্রসিডিওরটা লিখে দিব, ওকে। আর এই লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব গ্রুপে, ওকে। কোন নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটাও দিয়ে দেব। আর আপনাদের যারা আপনারা এখান থেকে ডোমেন কিনবেন, আপনাদের ইমেইলে আমি একটা সাপোর্ট নাম্বার দিব, সেটা হচ্ছে ডোমেন হোস্টিং প্রোভাইডারের সাপোর্ট নাম্বার, যার সাথে আপনার কোনো ডোমেন হোস্টিং রিলেটেড কোনো প্রবলেমে আপনি যেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওকে। মানে হোস্টিং রিলেটেড প্রবলেমগুলো সে দেখবে। কারো কোনো কোশ্চেন আছে? আর নেক্সট ক্লাসে